কোনো অঙ্গ বা কোনো কোষ বড় হয় কোষ বিভাজনের মাধ্যমে? না, এখানে দেখো আমাদের কিছু কোষ আছে যেগুলো কখনো বিভাজিত হয় না। তার মধ্যে একটা জায়গা হচ্ছে আমাদের এই নিউরন, আরেকটা জায়গা হচ্ছে আমাদের যে রৈখিক পেশি আছে। এই রৈখিক পেশিগুলো মানে নরমালি বিভাজিত হয় না। তো আমাদের কোষ বাড়ার বা বৃদ্ধি পাওয়ার কয়েকটা ওয়ে আছে, তোমরা তো এতদিন ছোট ছিলা এই জন্য এগুলা জানো না আর কি। আমাদের কয়েকটা টার্ম আছে, দেখো আমি একটু বলি। একটা হচ্ছে হাইপার ট্রফি, ওয়ার্ড গুলো একটু কঠিন লাগতে পারে, না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে হাইপার প্লাসিয়া, একটা হচ্ছে হাইপার ট্রফি, আরেকটা কি বলছি বলতো? হাইপার প্লাসিয়া। যাই হোক, এই যে হাইপারট্রফি কথাটা বললাম, এটার মানে হচ্ছে কোষের আকার বড় হওয়া। আর হাইপার প্লাসিয়া কথাটার মানে হচ্ছে কোষের সংখ্যা বড় হওয়া। তাহলে আমাদের বৃদ্ধি পাওয়ার কয়েকটা ওয়ে আছে। তাহলে আমাকে বলো তো, বৃদ্ধি পাওয়ার যেখানে কোষটা বড় হচ্ছে, আকারে বড় হচ্ছে কিন্তু সংখ্যা বাড়তেছে না, এটাকে আমরা কি বলি? হাইপারট্রফি। আর যখন আকারে ঠিক আছে কিন্তু সংখ্যায় বাড়ছে, এটাকে কি বলি? হাইপার হাইপারপ্লাসিয়া। প্লাসিয়া। এই যে মানুষ একটু জিম ডিম করে, বডি বিল্ড করে, বডি বিল্ড করার পেছনে রহস্যটা হচ্ছে এই হাইপারট্রফি। আমাদের যে মাসল গুলো আছে, স্কেলেটাল মাসল মাসল যেগুলো, মানে যেগুলোকে আমরা বলি ঐচ্ছিক পেশি আর কি, এই ঐচ্ছিক পেশিগুলোকে তুমি যত চাপ দিবা, যত এদেরকে পরিশ্রম করাবা, এরা তত ফুলতে থাকবে। তো এরা আকারে কি হয়, এই যে আমাদের হাত পায়ের বাইসেপস বলো, ট্রাইসেপস বলো, পায়ের ক্ষেত্রে হ্যামস্ট্রিং আছে, গ্যাস্ট্রোকনিমিয়াস আছে, যাই হোক এই পেশিগুলোর নাম তোমাদের কাছে হয়তো নতুন। তো এই যে পেশিগুলো আছে, আমরা যখন ব্যায়াম করি, দৌড়াদৌড়ি করি, তখন আমাদের পেশিগুলো আকারে কি হয়? পেশির সংখ্যা কিন্তু বাড়ে না, কি হয় বলতো? আকারে বাড়ে। এই আকারটা বাড়ার কারণে আমাদের পেশিগুলো ফুলে ওঠে, এটাকেই আমরা বলি কি? হাইপার ট্রফি। ঠিক আছে? তো যাই হোক, আমাদের তোমার প্রশ্নের উত্তর পাইছো কি নসি? জি ভাইয়া। ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ বলো। আজকের পরীক্ষায় জয়। সবচেয়ে বেশি কে পাইছে? আজকের পরীক্ষায় তুমি বেশি পেয়েছো, 85% মার্কস। আর বাকি সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 80%, ধীরাজ পাইছে, সৌমিক পাইছে 80%। তারপরে আর কে পাইলো আমি দেখি নাই, আর বাকিদের গুলো দেখছি এমনি, আমি দেখাচ্ছি লাস্টে গিয়ে দেখাচ্ছি, ওকে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা তাহলে এখন একটু পড়াশোনা শুরু করি। তো আমি লাস্ট দিনে তোমাদের কোষ নিয়ে আলোচনা করতেছিলাম, স্নায়ুতন্ত্র নিয়ে আমি কথা বলবো, কিছুটা কথা বলবো। তার আগে আমি আর কয়েকটা জিনিস একটু তোমাদেরকে পড়াই নি। দেখো, কোষ যখন একত্রিত হয়, কোষ কতগুলো কোষ যখন একত্রিত হয় তখন তাকে কি বলা হয় বলতো? কোষ একত্রিত হলে কি বলা হয়? রেসপন্স করো। টিস্যু। টিস্যু। টিস্যু বলা হয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা আজকে আমাদের আলোচনাটা শুরু করব টিস্যু দিয়ে। তো টিস্যু জিনিসটা আসলে কি, আমাকে কি কেউ বলতে পারবা? আমি তো বললাম যে কোষ একত্রিত হলে তাকেই টিস্যু বলা হয়, আসলে কি একত্রিত হইলেই টিস্যু বলবো? কেউ কি জানো এক্সাক্ট? না, এদের উৎপত্তি স্থান মলিকুলার টিস্যু কাছে। মানে মনে রাখবা এক এর গল্প। কিসের গল্প? টিস্যু জিনিসটা মানে কি? রেসপন্স করো। টিস্যু জিনিসটার মানে কি বলতো? কি বলছি আমি এখানে, কি লিখছি? এর গল্প। একের গল্প। একের গল্প আসলে কি মনে রাখবা, এখানে তিনটা এক আছে। প্রথম এক হচ্ছে এরা একগুচ্ছ কোষ। কি শর্ত ফিল আপ করতে হবে টিস্যু হইতে গেলে? রেসপন্স করো। কি হইতে হবে বলতো? এক গুচ্ছ। আচ্ছা, দ্বিতীয় যে শর্তটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে একই জায়গা থেকে উৎপন্ন। কি হইতে হবে বলতো? একই স্থান থেকে উৎপন্ন হইতে হবে। এবং 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একই ধরনের কাজ করবে। কি করবে? রেসপন্স করো। একই ধরনের কাজ। তাহলে আমরা বলছি যে টিস্যু হইতে গেলে তাদের মধ্যে কি কি মানে শর্ত পূরণ করতে হবে, আমাকে একজন একটু বলো। টিস্যু হইতে গেলে কি শর্ত পূরণ করতে হবে বলো তো?
একগুচ্ছ কোষ থাকা লাগবে, উৎপত্তি স্তর একই হওয়া লাগবে, আর একই ধরনের কাজ করা লাগবে। আচ্ছা, ভেরি গুড। এখন এতদিন তোমরা ছোট ছিলা যখন, তখন জাস্ট এই একগুচ্ছ কোষকে একত্রে টিস্যু বলা হয়, এইটুকুই পড়ছো। এর বাকি অপশন গুলো তোমরা পড়ো নাই। দেখো, তাহলে আমরা যদি বলি যে একগুচ্ছ কোষ, এটা তো বুঝলাম যে একসাথে অনেকগুলো কোষ থাকবে, একই স্থান থেকে উৎপত্তি, এটা আসলে কি বোঝাচ্ছে? তোমরা কি ভ্রূণ স্তরের নাম শুনছো কখনো? এই ওয়ার্ডটা শুনছো, ভ্রূণীয় স্তর? জি ভাইয়া, শুনছি। নাম শুনেছো? জি ভাইয়া। ওই যে আমি আবার আগের জায়গায় চলে আসি, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোট ওই একদম শুরুর কোষটাকে কি বলা হয়? বাবা থেকে আসলো স্পার্ম, মা থেকে আসলো ওভাম, স্পার্ম ওভাম নিষিক্ত হওয়ার পর কি তৈরি হলো বলো? জাইগোট। জাইগোট। এই জাইগোটের কোষটা এখন কি হবে? বারবার বিভাজন হবে, বিভাজন হয়ে এইরকম একগুচ্ছ একটা কোষ তৈরি করবে, এরকম একগুচ্ছ একটা কোষ তৈরি করবে, ঠিক আছে? এই যে একগুচ্ছ কোষ তৈরি করলো, এই একগুচ্ছ কোষ এবার এভাবে মানে একটা প্রথমে একটা স্তূপের মতো থাকবে, মাঝখানে কোনো ফাঁকা আছে কি বলতো? এই কোষগুলোর মাঝখানটায় কোনো ফাঁকা আছে কোষগুলোর মাঝে? রেসপন্স করো, ফাঁকা আছে? নাই। না ভাইয়া। তাহলে এইটাকে আমরা বলি নিরেট, নিরেট দশা। নিরেট, নিরেট মানে কোনো ফাঁকা নাই, এটার নাম হচ্ছে নিরেট মরুলা দশা। কি দশা বলতো? নিরেট কি দশা? মরুলা দশা। ওকে, এরপর কোষগুলো এভাবে সুন্দর করে সজ্জিত হয়, মাঝখানটায় পানি ঢুকে, পানি ঢুকে যাওয়ার কারণে কোষগুলো সাইডে সরে গিয়ে এরকম করে চারদিক দিয়ে বিন্যস্ত হয়। এইখানটায় দেখো তো, মাঝখানটায় কি আছে? মাঝখানটা কি নিরেট না ফাঁকা বলতো? ফাঁকা ভাইয়া। ফাঁকা। এইটাকে আমরা বলি ফাঁপা ব্লাস্টুলা দশা। কি দশা? রেসপন্স করো। ফাঁপা ব্লাস্টুলা দশা। ব্লাস্টুলা দশা। এরপরে এই ব্লাস্টুলা দশার কোষগুলো আমাদের ক্ষেত্রে, আমরা যারা মানুষ বা উন্নত প্রাণী আছি, আমাদের ক্ষেত্রে এরা 3টা লেয়ারে সজ্জিত হয়। কয়টা লেয়ার বলো? কয়টা লেয়ারে সজ্জিত হয়? রেসপন্স করো তো। 3টা ভাইয়া। 3টা লেয়ারে সজ্জিত হয়। এই 3টা লেয়ারের একদম বাইরে যে লেয়ারটা থাকে, এই বাইরের লেয়ার, তোমরা কয়েকটা টার্ম লিখে নাও। আমি বলছিলাম যে একটো কথাটার মানে কি? জয়, তোমরা মিউট করে যাও, এখান থেকে সাউন্ড আসছে। ওকে, একটো কথাটার মানে কি বলতো? জানো একটো মানে কি? লিখে নাও। একটো মানে হচ্ছে বাইরে। ওকে, এরপরে লিখো মেজো। মেজো কথাটার মানে কি হবে বলতো? মেজো তার মানে হচ্ছে মাঝে। আর একদম ভেতরে কথাটার মানে কি বলতো? ইংরেজি টার্ম কি? ইন্ডো। ইন্ডো। এন্ডো। এন্ডো মানে হচ্ছে ভেতরে। ওকে, তাহলে আমরা 3টা টার্ম পড়লাম। একটো মানে বাইরে, মেসো মানে মাঝে, এন্ডো মানে ভেতরে। তাহলে আমাকে বলো যে এগুলোর সাথে আমরা, এগুলো যেহেতু আমরা ভ্রূণীয় স্তর বা ত্বকীয় স্তর বলি, ত্বক কথা, ত্বক কথাটার মানে হচ্ছে ডার্মা। তোমরা কি জানো যে যারা স্কিনের ডাক্তার তাদেরকে কি বলা হয়? ডার্মেটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট। ডার্ম কথাটার মানে হচ্ছে ত্বক, ডার্ম। তাহলে এবার আমাকে বলো, এই যে একদম বাইরের ত্বক যেটা, এটাকে আমরা কি বলবো? এই যে বাইরের ত্বক, তাহলে কি বলবো বলতো? একটোডার্ম। 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 মাঝের ত্বক, এটাকে কি বলবো বলতো? বলো। মেসোডার্ম। মেসোডার্ম। আর একদম ভেতরের ত্বক, এটাকে কি বলবো? এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তো এই যে আমাদের 3টা লেয়ার আছে, এগুলো একটু মাইক্রোফোন মিউট করো। দেখো আমাদের 3টা লেয়ার আছে, একটা হচ্ছে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই নামগুলো কি আগে শুনছো তোমরা? এই যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3টা লেয়ারের মধ্যে ধরো কোনো একটা কোষ আসলো একটোডার্ম থেকে, এটা ধরো আসছে একটোডার্ম থেকে, ভবিষ্যতে এখান থেকে আমাদের বিভিন্ন অঙ্গ তৈরি হয়। তো ধরো একটা কোষ আসছে একটোডার্ম থেকে, একটা আসলো মেসোডার্ম থেকে,
একটা আসলো এন্ডোডার্ম থেকে। তাহলে তিনটা কি একই জায়গা থেকে আসছে বলো তো? আমাকে একটু বলো। এরাও কিন্তু একগুচ্ছ হয়ে আছে, কিন্তু এই এই গুচ্ছটাকে কি আমরা টিস্যু বলতে পারবো? একটা আসছে ধরো একটো থেকে, একটা আসছে মেসো থেকে, আর একটা আসছে এন্ডো মানে ভেতরের লেয়ারটা থেকে। তাহলে আমাকে একটু বলো তো, এই গুচ্ছটাকে কি টিস্যু বলা যাবে? না। টিস্যু বলা যাবে না। তাহলে টিস্যু হইতে গেলে ধরো একটা কোষ এ যদি আসে একটোডার্ম থেকে, ওই গুচ্ছের বাকি সবগুলোকেও আসতে হবে কোথা থেকে? ওই একটোডার্ম থেকেই আসতে হবে, ঠিক আছে? তার মানে একই লেয়ার থেকে আসতে হবে। যদি একটা গুচ্ছের সবগুলো কোষ একই লেয়ার থেকে আসে এবং একই ধরনের কাজ করে, তখন আমরা এই গুচ্ছটাকে কি বলবো বলো? এই গুচ্ছটাকে কি বলবো? এই গুচ্ছটাকে কি বলবো? ওকে। তাহলে টিস্যু হইতে গেলে আমাদের কি হইতে হবে? এক গুচ্ছ কোষ থাকতে হবে, এবং শর্ত হচ্ছে এই কোষগুলো কোথা থেকে আসতে হবে বলো? একই লেয়ার থেকে, ভ্রূণীয় একই স্তর থেকে আসতে হবে। যদি একটা টিস্যুর, ধরো আমার হাতের ত্বক, হাতের ত্বকটার, এটা ধরো আমার হাত, এই বুড়া আঙ্গুল, এই যে বাকি আঙ্গুলগুলো, এই হাতের একটা কোষ ধরো আসতেছে হচ্ছে একটোডার্ম থেকে, তাহলে এই পাশের কোষটা অবশ্যই কোথা থেকে আসতে হবে? পাশের কোষটা একটোডার্ম থেকে আসতে হবে। যদি এরকম সবগুলো কোষ একটোডার্ম থেকে আসে এবং একসাথে একগুচ্ছ অবস্থায় থাকে, তখন আমরা এই জায়গাটাকে বলবো টিস্যু। আমাদের কি ক্লিয়ার? টিস্যু কি, টিস্যু কি, এটা কি ক্লিয়ার সবার? এখানে কিন্তু কোথাও কি আমি বলছি যে একই ধরনের কোষ? এই কথাটা কি আমি বলছি? রেসপন্স করে। একই ধরনের কোষ এই কথাটা কিন্তু আমি বলি নাই। আমি বলছি একই ধরনের কি করতে হবে? কাজ করতে হবে। যদি এরকম একগুচ্ছ কোষ একই জায়গা থেকে আসলো এবং একই ধরনের কাজ করলো, তাহলে আমরা তাদেরকে বলতেছি টিস্যু। এখন এই কোষগুলো একই রকম হবে কিনা এইটার উপর ভিত্তি করে আবার আমরা টিস্যুকে দুই ভাগে ভাগ করি। তোমরা পড়ছো সরল টিস্যু, আরেকটা কি? জটিল। জটিল টিস্যু। তোমরা পড়ছিলা যে, আমি একটা নরমালি লাইন বলি, সেটা হচ্ছে সাদা মনে কাদা নাই। যেই জায়গায় সব কোষগুলো দেখতে, একটা কোষগুচ্ছের সব কোষগুলো দেখতে একই রকম, একই রকম, এই টিস্যুটাকে আমরা কি বলবো বলতো? সরল টিস্যু। আর যদি এমন হয় একটা কোষ দেখতে এরকম গোলাকার, একটা কোষ দেখতে এরকম তিন কোণাকার, একটা কোষ দেখতে হয়তো ধরো যে এরকম চার কোণা, একটা এরকম এবড়ো থেবড়ো, তাহলে আমাকে বলো তো, এখানেও একগুচ্ছ কোষ একই জায়গা থেকে আসছে, একই কাজ করতেছে, কিন্তু তারা কি একই ধরনের? দেখতে কি একই রকম? আমাকে একটু বলো। দেখতে একই রকম? দেখতে কিন্তু তারা একই রকম না। এই ধরনের টিস্যুকে আমরা কি বলি বলতো? এই ধরনের টিস্যুকে আমরা কি বলবো? জটিল। তোমরা নিশ্চয়ই নাম শুনছো যে আমাদের জটিল টিস্যু আছে দুইটা, একটার নাম হচ্ছে জাইলেম, আরেকটার নাম কি? ফ্লোয়েম। ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমে কয় ধরনের কোষ থাকে তোমরা কি জানো? 4 ধরনের করে। 4 ধরনের। জাইলেমেও 4 ধরনের, ফ্লোয়েমেও কয় ধরনের? 4 ধরনের। 4টা আলাদা আলাদা ধরনের কোষ থাকে। যেমন জাইলেমে কি কি থাকে? জাইলেম প্যারেনকাইমা থাকে, জাইলেম ফাইবার থাকে, ট্রাকিড থাকে, ভেসেল বা ট্রাকিয়া থাকে। এই 4 রকমের কোষ দ্বারা একটা টিস্যু হচ্ছে। তাহলে এখানে কি কোষগুলো একই রকম না 4 রকমের বলো তো? 4 রকম। কোষগুলো কয় রকমের? 4 রকমের। তাহলে এইটাকে কি আমরা সরল বলবো না জটিল বলবো? জাইলেমটাকে? জটিল। জাইলেমটা হচ্ছে জটিল। ফ্লোয়েমেও এরকম 4 ধরনের কোষ আছে। কি কি কোষ বলতো? সিভ কোষ আছে, সঙ্গী কোষ আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে, ফ্লোয়েম ফাইবার আছে। তাহলে এখানে কি একই রকম কোষ দ্বারা তৈরি হচ্ছে না 4টা আলাদা আলাদা কোষ দ্বারা তৈরি হচ্ছে? আলাদা ধরনের। আলাদা আলাদা। আলাদা ধরনের। তাহলে এই ফ্লোয়েমটাকে আমরা কি বলবো? সরল টিস্যু না জটিল টিস্যু? রেসপন্স করো। ফ্লোয়েমকে আমরা কি বলবো? জটিল। সরল, জটিল। এরপরে চলে আসো এই যে সরল টিস্যু, এটাকে আবার আমরা ভাগ করি। যদি গোল গোল হয় সবগুলোই তাহলে আমরা বলি প্যারেনকাইমা। যদি জীবিত অথবা মৃত হইতে পারে তখন আমরা এটাকে বলি হচ্ছে কোলেনকাইমা। আর একেবারেই মৃত হলে সেটাকে আমরা কি বলি? স্ক্লেরেনকাইমা। নাম তো শুনছো তাই না?
আচ্ছা, যাই হোক, জি। এগুলো নিয়ে আমরা আপাতত খুব বেশি আলোচনায় যাচ্ছি না। আমি জাস্ট টিস্যু কি এটা গতদিনে পড়ানো আমার বাকি ছিল, এটা একটু দেখাই দিলাম। তাহলে টিস্যু হইতে গেলে আমরা কি বলবো বলতো? কয়টা শর্ত আছে? বলো, কয়টা শর্ত আছে? ধীরাজ ভাইয়া তুমি বলো তো, টিস্যু হইতে গেলে ভাই কি? এক গুচ্ছ কোষ দিতে হবে, এক স্থান থেকে উৎপন্ন হতে হবে, এক ধরনের কাজ করতে হবে। এক স্থান একটা থেকে উৎপন্ন, এটার মানে আসলে কি? আহ, আমাদের যখন ভ্রূণীয় অবস্থায় আমাদের আহ ভ্রূণটা তিনটা যখন লেয়ার, ভ্রূণীয় অবস্থা থাকে, ভ্রূণীয় অবস্থায় আমরা ত্রিস্তরী প্রাণী, নাম তিনটা শুনছো না? স্তর থাকে, একটোডাম, এন্ডোডাম আর মেসোডাম। তো ওইখান থেকে যেগুলা আর কি কোষগুলো উৎপন্ন হয়, ওদের আলাদা আলাদা ভাবে বিভক্ত করা হয়। আলাদা আলাদা ভাবে, মানে সব যা আসবে সব একই লেয়ার থেকে আসতে হবে। একটা কোষ যদি একটোডার্ম থেকে আসে, তাহলে ওই টিস্যুর বাকি কোষগুলো কোথা থেকে আসতে হবে? ওই একই স্তর একটোডার্ম থেকে আসতে থেকে। হবে, আর যদি কোনো একটা মেসোডার্ম থেকে আসে, তাহলে বাকিগুলোকেও কোথা থেকে আসা লাগবে? মেসোডাম মেসোডার্ম থেকে থেকে। আসতে হবে। তাহলে এই যে যারা আসবে তারা যদি একই জায়গা থেকে আসে, একই ধরনের কাজ করে। আমি কিন্তু বলি নাই যে কোষগুলো একই রকম হবে। এই যে একটা গুচ্ছ, এটার কোষগুলো একই রকম হওয়া এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কি? একই ধরনের কি করতে হবে? কাজ করতে হবে। এখন কোষগুলো একই হবে কিনা এটার উপর ডিপেন্ড করে আবার টিস্যু কয় ধরনের বলো? দুই ভাই ধরনের। ভাই ভাই নিচরাবি টিস্যুটা এটা যদি বলে দিতেন। আচ্ছা, জি ভাইয়া, নিঃস্রাবী বলে টিস্যু। নিঃস্রাবী টিস্যুটা হচ্ছে এই যে আমরা বললাম যে জটিল টিস্যু আছে, জটিল টিস্যুর পাশাপাশি এখানে আমরা আরেকটা ভাগ করি, সেটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাব, স্রাব কথাটার মানে কি? ক্ষরণ। স্রাব কথাটার মানে কি? ক্ষরণ। যারা বিভিন্ন রস ক্ষরণ করে তাদেরকে বলা হয় কি? নিঃস্রাবী টিস্যু। এই নিঃস্রাবী টিস্যু আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে গ্রন্থি টিস্যু এবং আরেকটাকে বলা হয় তরুক্ষীর টিস্যু। নাম শুনছো? তরুক্ষীর টিস্যু। যাই হোক, এই যে তরুক্ষীর, তোমরা গাছ কখনো কেটে দেখছো যে গাছটা কিছুক্ষণ কেটে রাখলে একটা কষ বা আঠা বের হয়? এই যে আম গাছের পাতা ছিঁড়ে ফেলবা, ওখান থেকে দেখবা একটা রস বের হয়। দেখছো? খেয়াল করছো কখনো? রেসপন্স করো। জি ভাইয়া, খেয়াল করছি। তো যেই টিস্যু গুলো থেকে এই রস বের হয় তাদেরকেই বলা হয় কি? নিঃস্রাবী টিস্যু। ঠিক আছে? যাদের এই একই রকম একই জায়গা থেকে উৎপন্ন হবে একগুচ্ছ টিস্যু, কিন্তু এদের কাজটা কি হবে? এদের কাজ কি হবে? রস ক্ষরণ করা। যারা এরকম রস ক্ষরণ করবে তাদেরকে আমরা বলি কি? নিঃস্রাবী টিস্যু। এদের মধ্যে যারা আবার বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করবে তাদেরকে বলি গ্রন্থি। আর যারা এমনি ধরো যে আঠা, তারপর রেজিন, কিছু গাছ থেকে রেজিন তৈরি হয়, এই রেজিন ক্ষরণ করে বা আঠা ক্ষরণ করে তাদেরকে বলা হয় তরুক্ষীর টিস্যু। ক্লিয়ার কি? বলো, জি বোঝা ভাইয়া। গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা টিস্যু নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের প্রতি আমার একটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, এই যে আমাদের জাইগোট থেকে আমাদের তৈরি হলো মরুলা, একগুচ্ছ কোষ। এই মরুলা থেকে আসলো হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে আসতেছে আমাদের দেহ। এইখানে কোন বিভাজন হচ্ছে? মিওসিস না মাইটোসিস? মাইটোসিস মেবি। মাইটোসিস ভাইয়া, মাইটোসিস। এখানে হচ্ছে মাইটোসিস। আর তার আগে যখন আমাদের জনন কোষ তৈরি হয়েছে, ধরো এই যে শুক্রাণু তৈরি হয়েছে, ডিম্বাণু তৈরি হয়েছে, তখন কোন বিভাজন হয়েছে? শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার সময় এখানে কি হয়েছে? মিওসিস। যাই হোক, এখন তোমরা নিশ্চয়ই জানো যে মাইটোসিস কোষ বিভাজন, এটার মানে হচ্ছে একটা কোষে যদি 2n ক্রোমোজোম থাকে, তাহলে পরের অপত্য কোষগুলোতেও কত ক্রোমোজোম থাকবে? ক্রোমোজোম সংখ্যা কি থাকে মাইটোসিস কোষ বিভাজনে? সমান বারোটি থাকে। কিন্তু অনুরূপ থাকে। তাহলে এখানে বলো তো, এই কোষটা যেমন হবে এই কোষটারও কি হওয়া উচিত? তেমনই হওয়া উচিত না? হ্যাঁ। তাহলে তুমি একটু চিন্তা করো, আমাদের সবার উৎপত্তি কোন কোষ থেকে? আমাদের সবার উৎপত্তি কোন কোষ থেকে? জাইগোট। জাইগোট থেকে। এখান থেকে কোন বিভাজন হচ্ছে? মাইটোসিস। মাইটোসিস বিভাজন হচ্ছে। তাহলে আমাদের দেহের যত কোষ সবগুলোই কেমন হওয়া উচিত? একই হওয়া উচিত না? যত কোষ সবগুলো কেমন হওয়া উচিত বলতো? একই হওয়া উচিত, তাই না?
কিন্তু তুমি একটু দেখো তো তোমার দাঁতের যে কোষ, তোমার নখের যে কোষ, এই যে আঙ্গুলের মাথায় যে নখ, এই নখের যে কোষ, তারপরে তোমার লোম বা চুলের যে কোষ, এগুলো কি সব দেখতে একই রকম? হুম, আসতেছে কোথা থেকে? তারা আসতেছে সবাই, যত কোষ আছে আমাদের দেহে সবাই আসতেছে কোথা থেকে বলতো? জাইগোট থেকে। কিন্তু আসার পর তারা মানে এক একজন এক এক রকম হয়ে যাচ্ছে। নখ দেখতে একরকম হচ্ছে, দাঁত দেখতে একরকম হচ্ছে, চুলগুলো দেখতে একরকম হয়ে যাচ্ছে, তারপরে আমাদের ত্বক দেখতে একরকম হচ্ছে। এইটার পেছনে কারণ কি কেউ কি জানো? বিভিন্ন স্তর থেকে আসতেছে, ওই জন্য হয়তো। বিভিন্ন স্তর থেকে আসছে। পরিবর্তন নাকি এটা? হ্যাঁ, কি বললো আপু? এটা কি জিনগত পরিবর্তন? না না, জিনগত পরিবর্তন না। আচ্ছা, একটু ভালো করে দেখো, আমাদের এই যে মরুলা বা ব্লাস্টুলা দশায় যে কোষের গুচ্ছগুলো আছে, এই গুচ্ছগুলোর নাম হচ্ছে স্টেম কোষ। এই গুচ্ছের কোষগুলোর নাম কি বলতো? এই কোষগুলোর নাম কি? রেসপন্স করো। স্টেম কোষ। স্টেম কোষ। এগুলোর একটা বিশেষ পাওয়ার আছে, এগুলো বিশেষায়িত কোষ। এরা মানে কাইন্ড অফ, ধরো যে একটা মাটি যখন নরম থাকে, কাদা থাকে, এই কাদা মাটিটাকে তুমি চাইলে কি করতে পারো বলতো? যে কোনো শেপ দিতে পারো না? যেই ছাঁচের মধ্যে দিবা সে কি শুকায় গেলে কি ওই রকম রূপ নিবে, তাই কিনা বলতো? এই স্টেম কোষের কাহিনীটা হচ্ছে সেম। স্টেম কোষ হচ্ছে সেই কোষ যাকে তুমি চাইলে যে কোনো রকম রূপ দিতে পারবা। তুমি যদি মনে করো এটাকে তুমি হাড়ের মধ্যে পাঠাবা, তখন তুমি একে জাস্ট নির্দেশ দিয়ে দিলা যে তুই হাড়ের মতো হবি, মানে এইরকম ক্যালসিয়াম ডিপোজিট করবি, তুই একটু শক্ত হবি, তখন এই স্টেম কোষটা চলে যাবে হাড়ের মতো কোষ গঠন করতে। একে যখন বলবা যে তুই চুলের মতো কোষ গঠন করবি, একটু কেরাটিন বেশি নিজের মধ্যে নিয়ে একটু চুলের মতো হবি, মানে ওকে ওইভাবে নির্দেশ দিয়ে দিবে, তখন সে চুল গঠন করবে। তুমি যখন তাকে ছোট থেকে নির্দেশ দিয়ে দিবা যে তুই এরকম দাঁতের মতো গঠন তৈরি করবি, সে দাঁতের মতো গঠন তৈরি করবে। তার মানে ঘটনাটা ঘটতেছে কোন জায়গায়, কোন কোষের জন্য আমাদের কোষগুলো আলাদা হতে পারছে বলতো? কোন কোষটা এখানে মেইন কারিশমা দেখাচ্ছে বলো? স্টেম কোষ। স্টেম কোষ। এই স্টেম কোষের একটা পাওয়ার, সেই পাওয়ারটা হচ্ছে সে চাইলেই যে কোনো কোষে পরিবর্তন মানে পরিণত হতে পারে। স্টেম কোষের তাহলে পাওয়ারটা কি বলতো? চাইলে যে কোনো কাদামাটি যে কোনো কোষে পরিণত হতে পারে, যে কোনো আকার নিতে পারে, যে কোনো রূপ নিতে পারে। তো এই স্টেম কোষ থেকে যখন আলাদা হচ্ছে, তখন আমাদের এখানে ও যেটা বললো জেনেটিক পরিবর্তন, জেনেটিক পরিবর্তন না, আসলে আমাদের ক্রোমোজোমের মধ্যে এই নির্দেশটা দেওয়া থাকে যে কোন কোষগুলো কেমন হতে হবে। তো তখন সেই নির্দেশ অনুযায়ী এক এক সেল এক এক রকম দিকে চলে যায়। কেউ চলে যায় হাড় তৈরি করতে, কেউ চলে যায় চুল তৈরি করতে, কেউ ত্বক তৈরি করে, কেউ হার্ট তৈরি করে, কেউ ফুসফুস তৈরি করে, এক একজন এক এক দিকে চলে যায়। তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি যে এই যে আমাদের সব জায়গায় মাইটোসিস বিভাজন হচ্ছে, তার মানে অবশ্যই একই রকম হওয়া উচিত ছিল, কিন্তু একই রকম হচ্ছে না কোন কোষের কারণে বলো? স্টেম কোষ। স্টেম কোষ। আমাদের কি ক্লিয়ার এটুকু? রেসপন্স করো। এই স্টেম কোষের বিশেষত্ব কি? সে চাইলেই কি করতে পারে? যে কোনো কোষে পরিণত হতে পারে। এই স্টেম কোষ আমাদের দুই ধরনের হয়। কয় ধরনের? স্টেম কোষ কয় ধরনের বলতো? দুই ধরন। একটা হচ্ছে আমাদের ভ্রূণীয় স্টেম কোষ, এবং আরেকটাকে আমরা বলি পরিণত স্টেম কোষ। একটু আগে আমরা পড়ছিলাম যে আমাদের আরবিসি তৈরি হয় একটা স্টেম কোষ থেকে। এখন আমরা পড়তেছি আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই তৈরি হচ্ছে কোথা থেকে? স্টেম কোষ থেকে। তো এই যে ভ্রূণীয় অবস্থায় মানে মায়ের পেটে থাকা অবস্থায় যে স্টেম কোষগুলো, সেগুলোকে বলা হয় কি? ভ্রূণীয় স্টেম কোষ। আর আমরা বড় অবস্থায় এখন আমাদের এই যে হাড়ের মধ্যে যে স্টেম কোষগুলো আছে, এগুলোকে কি বলা হয় বলো? এগুলোকে বলা হয় পরিণত। ঠিক আছে। তো এই স্টেম কোষ নিয়ে তোমাদের বইয়ে হালকা পাতলা ধারণা দেওয়া আছে, আমি বই থেকে দেখাই দিচ্ছি। তো স্টেম কোষ আসলে কি, এটার গুরুত্বটা কি?
তোমরা একটা জিনিস কি বুঝতে পারতেছো যে এই স্টেম কোষ চাইলেই কিসে পরিণত হতে পারতেছে বলতো? যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারতেছে। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো যে বর্তমানে পৃথিবীতে এমন রোগী পাওয়া যায় কিনা যে যার ধরো যে কিডনিটা নষ্ট হয়ে গেছে, পাওয়া যায় কিনা? অবশ্যই। যায়। হ্যাঁ। এমন রোগী আছে যার হয়তো লিভার ক্যান্সার হয়েছে, লিভারটা নষ্ট হয়ে গেছে। তাহলে ওই রোগীর জন্য ধরো যার কিডনি নষ্ট হয়েছে তার জন্য কি দরকার? একটা কিডনি হইলে সে কিন্তু একটা লং টার্ম জীবন আরো পাবে, তাই না? যার ধরো লিভার নষ্ট হয়ে গেছে তাকে যদি একটা লিভারের পার্ট দেওয়া যায় তাহলে সে অনেক দিন বেঁচে থাকতে পারবে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, এই যে স্টেম কোষ, এটা আমাদের ভবিষ্যৎ জীবনে একটা মানে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। কিভাবে? আমাদের স্টেম কোষ চাইলে যে কোনো কোষে পরিণত হইতে পারে। তাহলে আমি এই স্টেম কোষ থেকে ভবিষ্যতে এখান থেকে একটা হার্ট বানায় ফেলতে পারবো কিনা? পারবো? পারবো না? জি ভাইয়া, জি ভাইয়া তার পারবো। মধ্যে তো এবিলিটি আছে যে সে যে কোনো কোষে পরিণত হইতে পারে। তাহলে আমি যদি ওকে কিছু পরিবর্তন করে বাইরে এনে, দেহ থেকে বাইরে এনে যদি কিছু পরিবর্তন করে ওকে বলি যে তুমি হার্টে পরিণত হও, সে কিসে পরিণত হয়ে যাবে? হার্টে পরিণত হয়ে যাবে। মানে আমার কথাই তো হবে না, কিন্তু কাজ করতে হবে আর কি। তাকে যদি বলা হয় বা তাকে যদি এই নির্দেশ দেওয়া হয় যে তুমি এবার কিডনি তৈরি করো, সে একটা কিসে পরিণত হয়ে যাবে? বৃক্কতে পরিণত হয়ে যাবে। তাকে যদি বলা হয় যে তুমি একটা লিভারে পরিণত হও, সে কিসে পরিণত হয়ে যাবে? লিভারে পরিণত হয়ে যাবে। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে মানুষজন কিডনি নষ্ট হইলে মারা যাচ্ছে, লিভার নষ্ট হইলে মারা যাচ্ছে, এই মৃত্যুটা কি আর তখন হবে বলতো? এই মৃত্যুর হারটা কিন্তু অনেকাংশে কি হয়ে যাবে? কমে যাবে। এখন কিন্তু আমরা কিডনি নিজের যে ফার্স্ট অর্ডার রিলেটিভ, মানে নিজের মা বাবা ভাই বোন এরা ছাড়া আর কারো কাছ থেকে কিন্তু বাংলাদেশে কিডনি নেওয়া যায় না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই যে এই বাধ্যবাধকতাগুলো তখন আর থাকবে না, অনেক রোগের চিকিৎসা করা যাবে। এছাড়া আরো একটা খুব মারাত্মক ভূমিকা আছে, সেটা হচ্ছে আমরা যে খাবার মাংস খাই, মাংস আসলে কি বলতো? মাংস যে খাই এটা আসলে প্রোটিন, কি? এটা হচ্ছে আমাদের পেশিগুলো। মাংস বলতে আসলে কি বলতো? আমাদের কি, কোন জিনিসটা? পেশি। বেশি। তাহলে এই যে পেশি, আমি চাইলে স্টেম কোষ থেকে পেশি বানাইতে পারবো না? পেশিও তো আমাদের এই দেহের একটা কোষ, তাই না? তাহলে স্টেম কোষ থেকে পেশি বানানো যাবে কিনা বলতো? যাবে। তাহলে আমি যদি স্টেম কোষ থেকে পেশি বানাইতে পারি, আর পেশি মানেই তো মাংস, তাহলে বলো তো তখন কি আর মাংসের জন্য গরু খাসি জবাই দেওয়া লাগবে? একটু বলে ফেলো। জবাই দেওয়া লাগবে? স্টেম কোষ দিয়ে আমরা কি করতে পারবো? মাংস উৎপাদন করতে পারবো। তাহলে চিন্তা করছো স্টেম কোষের কতটা ইম্প্যাক্ট আমাদের ডে টু ডে লাইফে পড়তে পারে সামনের দিনগুলোতে। কাইন্ড অফ এটা একটা মানে বিপ্লব ঘটায় ফেলবে, ব্যাপারটা এরকম। তাহলে আমি এই জন্য একটু স্টেম কোষ নিয়ে কথা বললাম, তোমাদের বইয়ে এটা নিয়ে আলোচনা পাবা। আমি একটু জাস্ট দেখাই দেই যে স্টেম কোষ কই আছে, একটু দাঁড়াও। আমি এটা পড়াবো তোমাদের, পরে আবার পড়াবো, টেনশন নেওয়ার কিছু নাই। এই যে দেখতে পাচ্ছ একদম শুরুর দিকে আছে, এটা কি বলা আছে বলতো? স্টেম সেল। স্টেম সেলের এখানে দেখো, একটু লাইনটা পড়ে দেখো যে আমরা জানি আমাদের সব কোষ কোন কোন জায়গা থেকে আসতেছে। রেসপন্স করো, কোথা থেকে আসতেছে আমাদের দেহের? একজন একটু এটা রিডিং করো তো। ধীরজ ভাই রিডিং করো, কি বলছে এখানে? ভাই কোথা থেকে বলবো? এই যে স্টেম কোষ এখানে কি বলছে, একটু রিডিং করো তো। আহ, আমরা সবাই জানি একটি মাত্র জাইগোট কোষ থেকে অসংখ্যবার বিভাজিত হওয়ার পরে শেষ পর্যন্ত একটি বিশাল দেহে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। তো ওই কোষ থেকে ভিন্ন ভিন্ন হৃৎপিণ্ড, ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, লিভার ইত্যাদি অঙ্গ তৈরি হয়। জাইগোট ও এখন ভ্রূণের দেখো, তাহলে আমি ওই যে তোমাদের বললাম একটা জাইগোট থেকে আমাদের দাঁত একরকম হচ্ছে, চুল একরকম হচ্ছে, হার্ট একরকম হচ্ছে, ফুসফুস একরকম হচ্ছে, কিডনি একরকম হচ্ছে। তাহলে এই একটা কোষ থেকে এতগুলো কোষ আসার পেছনে কারণটা কি বলতো? এই যে বলছিলাম কারণটা কি বলতো? স্টেম সেল।
স্টেম সেল কয় ধরনের হয় আমি একটু আগে পড়াইছি তোমাদের? স্টেম সেল কয় ধরনের হয়? 2 ধরনের। 2 ধরনের হয়। একটা হচ্ছে ভ্রূণীয় স্টেম সেল, আরেকটা কি? পরিণত। পরিণত স্টেম সেল। এবার দেখো এটার কি পাওয়ার আছে, তোমাদেরকে বলছিলাম না এর কিছু বিশেষ পাওয়ার আছে। কি পাওয়ার আছে বলো তো? এটা কি হইতে পারে? বারবার এবং অসংখ্য বার বিভাজিত হইতে পারে, এবং এরা চাইলেই কি করতে পারে? বিভিন্ন পথে গিয়ে বিভিন্ন কোষে বা বিভিন্ন রকম, ওই যে বলছি এরা নরম থাকে, যার কারণে যে কোনো রকম শেপ, যে কোনো রকম সাইজ তুমি এঁকে দিতে পারো। তার মানে এরা চাইলেই কি করতে পারে? পার্থক্য মণ্ডিত হয়ে এক এক রকম সেল বা এক এক রকম টিস্যু তৈরি করতে পারে। তাহলে এই দুইটা হচ্ছে এদের বিশেষ পাওয়ার। তাহলে তুমি একটু চিন্তা করো এখান থেকে ভবিষ্যতে কি হইতে পারে। এই যে এই লাইনটা দেখো তো কি বলছে, হার্ট, কিডনি প্রভৃতি অঙ্গ যেগুলো আমাদের প্রতিস্থাপন করা লাগে, এই অঙ্গগুলো কি আমাদের আর ভবিষ্যতে লাগবে? কারো কাছ থেকে নেওয়া লাগবে বলতো? কারো কাছ থেকে নেওয়া লাগবে না। যদি আমাদের স্টেম সেলের প্রজেক্টটা ঠিকঠাক মতো কাজ করে যায় তখন কিন্তু আর আমাদের এগুলো কারো কাছ থেকে নেওয়া লাগবে না। এই যে মাংস খাওয়ার জন্য আর গরু ছাগল কি করা লাগবে না, জবাই দেওয়া হবে না বা জবাই দেওয়া লাগবে না, আমরা স্টেম সেল থেকে পেয়ে যাইতে পারবো। তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার কিনা? স্টেম সেলের ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? স্টেম সেলের অংশটা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের আজকে পড়ার কথা ছিল স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র পড়ার আগে আমাকে একটু বলো যে ধরো তুমি রাস্তাঘাটে হাঁটতেছো, শ্রমিক শুনতে পাচ্ছ? জি ভাইয়া শ্রমিক কি পাচ্ছি। শুনতে পাচ্ছ? তুমি ধরো হাঁটতেছো, হাঁটতে হাঁটতে তুমি তোমার চোখ দিয়ে আয়ত লোচনা, তোমাকে আয়ত লোচনা তো আর বলা যাবে না, তোমাকে বলতেছে আয়ত লোচন, যাই হোক সুন্দর টানা টানা চোখ। তো এই যে তোমার চোখ দিয়ে তুমি দেখলা যে সামনে একটা বিশাল গর্ত আছে, এইটা ধরো রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি দেখলা যে বিশাল একটা গর্ত আছে, তুমি এখন কি করবা? সাইড দিয়ে যাবো। সাইড দিয়ে যাবা অথবা লাফায় পার হবা, তাই না? একটু বাদরামি করতে চাইলে লাফায় পার হবা। তাহলে কাহিনীটা কি হচ্ছে? এই যে লাফানোর কাজটা কে করলো বলতো? আমাদের লাফানোর কাজটা কে করলো? কোন অঙ্গ দিয়ে করতে? পা। পা পা দিয়ে। দিয়ে। কিন্তু এই গর্তটা দেখছে কে? চোখ। চোখ। চোখ দেখছে। তাহলে পায়ের সাথে চোখের আবার কানেকশনটা কোথায়? কোনো কানেকশন আছে? আছে। দেখলো চোখ কিন্তু তোমাকে ঘুরাই দিল পা। অথবা তুমি ধরো যে একটা জায়গায় গেছো, যাওয়ার পর তুমি আশপাশ থেকে, বিশেষ করে ব্যাচেলার লাইফ কয়েকদিন পরে খুব ভালো বুঝবা, জয় হয়তো এখনই বুঝতেছে যে আসলে বাইরে গিয়ে থাকলে মাঝে মধ্যে, বিশেষ করে শুক্রবারের দিনগুলো নামাজ পড়তে যাই, বুঝছো? নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের যখন যাই বাসার পাশ দিয়ে, এই সুন্দর পোলাওর গন্ধ ভেসে আসে। তো এই এই জিনিসগুলো ফিল করবা আর কি। তো ব্যাচেলার তো তখন তো আর আসলে আমাদের করার কিছু থাকে না, খালি গন্ধ নিয়ে সন্তুষ্ট থাকা লাগে। তো এই যে তুমি যখন গন্ধটা পাইলা, তোমার লালা গ্রন্থি বলতে কিছু জিনিস আছে আমাদের, স্যালাইভারি গ্ল্যান্ড, বা যেটাকে আমরা 3 ভাগে ভাগ করি, প্যারোটিড আছে, সাবম্যান্ডিবুলার আছে, সাবলিঙ্গুয়াল আছে, যাই হোক। এই যে চোখ দেখলো কিন্তু মুখের ভেতর লালা চলে আসলো, এই কাহিনীটা দেখার কাজ করলো কে? চোখ। চোখ। কিন্তু বা নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার কাজটা কে করলো বলতো? এই যে খাবারের ঘ্রাণ, এটা কে নিল? নাক। তাহলে এই যে নাক ঘ্রাণ নিল কিন্তু লালা ক্ষরণ করলো কে? লালা গ্রন্থি। তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? আমাদের এরকম অনেকগুলো অঙ্গ আছে। তাহলে এই যে এতগুলো অঙ্গ, চোখ একটা কাজ করতেছে তার সাথে পাকে কানেক্ট করে দেওয়া হচ্ছে, তারপর নাক একটা কাজ করলো তার সাথে আমাদের লালা গ্রন্থিটাকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এই অঙ্গগুলো তো সবাই আলাদা। তাহলে এদের মধ্যে আসলে এই কানেকশনটা ঘটাচ্ছে কে? তোমরা নিশ্চয়ই কিছুদিন আগে আন্দোলন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে সবচেয়ে বহুল প্রচলিত একটা টার্ম, এটার সাথে সবাই পরিচিত, সেই টার্মটার নাম কি বলতো? সেই টার্মটা কি? রেসপন্স করো। এখানে আমি লিখে দিচ্ছি, সমন্বয়ক। সমন্বয়ক আসলে কি? সমন্বয়ক কথাটার মানে এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যতগুলো আন্দোলন হচ্ছে সবগুলোকে একই সূত্রে গাঁথা, একটা সেন্ট্রাল কানেকশন তৈরি করা, এটা ছিল সমন্বয়কের কাজ। তার মানে আমাদের বডির যতগুলো অঙ্গ আছে, হাত একরকম কাজ করছে,
পা একরকম কাজ করছে, চোখ একরকম কাজ করে, কিন্তু এদের সবার মাঝে একটা যোগাযোগ নিয়ন্ত্রণ করা, এইটা যে করে তাকেই বলা হয় আমাদের বডির সমন্বয়ক। আমরা কি তাহলে সমন্বয় কথাটার মানে বুঝতে পারছি? বলতো জি ভাইয়া। সমন্বয় কথাটার মানে কি তাহলে, বলো। নওশী, তুমি বলো তো আপু, সমন্বয় মানে কি? নওশী কি পারবা? সমন্বয় মানে কি? জয় বলো, সমন্বয় মানে কি? সমন্বয় মানে সবগুলা কাজকে এক কেন্দ্রিক করা ভাইয়া আর কি। ভাই আমি পারবো। আচ্ছা, সমন্বয় মানে ব্যাপারটা হচ্ছে, একত্রিত ধরো যে করা। পঞ্চগড়ে একটা আন্দোলন হচ্ছে, এদিকে চিটাগাং এ একটা আন্দোলন হচ্ছে, দুইটাকে একই সূত্রে গাঁথা কার কাজ ছিল? সমন্বয়কের কাজ ছিল। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার চোখ এক কাজ করতেছে, আবার পা একরকম কাজ করতেছে, এই দুইটাকে কানেক্ট করার কাজটা যে করে তাকেই আমরা কি বলি বলতো? তাকেই আমরা কি বলবো? রেসপন্স করো। তাকেই আমরা কি বলবো? সমন্বয়ক। আর এই প্রক্রিয়াটাকে কি বলবো? সমন্বয়। ওকে, তাহলে এখন আসি, এই সমন্বয়ের কাজটা কে করে? এই সমন্বয়ের কাজটা দুইজন করে। কারা করে বলতো? কয়জন? দুইজন। সমন্বয়ের কাজটা কয়জন করে? দুইজন করে। একটাকে আমরা বলি ভৌত সমন্বয়, আরেকটাকে আমরা বলি রাসায়নিক সমন্বয়। তাহলে সমন্বয় কয় ধরনের বলতো? দুই ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে ভৌত সমন্বয়, আরেকটা কি? রাসায়নিক। রাসায়নিক সমন্বয়। এবার আমাদেরকে জানতে হবে ভৌত সমন্বয় কে করে। মনে রাখবা, ভৌত সমন্বয় করে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। কে করে? এই যে সবগুলো অঙ্গকে কানেক্ট করলো, এই কাজটা কে করে স্নায়ুতন্ত্র। বলো? স্নায়ুতন্ত্র। আর রাসায়নিক সমন্বয় যে করে তাকে বলা হয় হচ্ছে হরমোন। কি বলা হয়? তাকে কি বলা হয়? হরমোন। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে সমন্বয় কি, এই যে আমাদের বিভিন্ন অঙ্গতন্ত্র এক একটা এক এক রকম কাজ করছে, সবগুলো অঙ্গতন্ত্রকে একই সূত্রে গাঁথা, এটাই হচ্ছে সমন্বয়। তাহলে সমন্বয় কয় রকম বলতো? দুই। একটাকে আমরা বলছি কি ভৌত সমন্বয়, আরেকটাকে কি বলছি? রাসায়নিক সমন্বয়। রাসায়নিক সমন্বয়। ভৌত সমন্বয় কে করে? রেসপন্স করো। স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। আর রাসায়নিক সমন্বয় কে করে? হরমোন। হরমোন। তো আমরা যেহেতু আজকে আমাদের খুব বেশি সময় আমরা আলোচনা করব না, আমরা মেইনলি আলোচনা করব আজকে স্নায়ুতন্ত্র নিয়ে। স্নায়ুতন্ত্রটা একটা যেহেতু তন্ত্র, যে কোনো তন্ত্র বলো না কেন, এটা গঠিত হয় বা গাঠনিক একক কি বলতো? যে কোনো তন্ত্রের গাঠনিক একক কি? একটা কোষ। তাহলে স্নায়ুতন্ত্রের গাঠনিক একক বা গঠনকারী কোষটার নাম কি বলো? নিউরন। স্নায়ুতন্ত্রের গাঠনিক এককের নাম কি? নিউরন। নিউরন। এই যে নিউরন, আমাদের মাথার মধ্যে প্রায় 100 বিলিয়ন নিউরন আছে। কতগুলো? 100 বিলিয়ন নিউরন আছে। এবং এই যে নিউরন গুলো আছে, নিউরন গুলোর মধ্য দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যায়, ঠিক আছে? মোটামুটি বলা হয় যে আমাদের এখান থেকে 20 বা 21 ওয়াটের মতো ইলেকট্রিসিটি তৈরি হয়, যেটা দিয়ে তুমি একটা লাইট জ্বালাইতে পারবা, ঠিক আছে? তো এবং আমাদের এই যে নিউরন গুলো, আমি এটা নিয়ে একটু পরে কথা বলছি, এই নিউরনের স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হয়। এইচএসসি লেভেলে আমাদের নিউরনের স্ট্রাকচার জানা লাগে। তো নিউরনের স্ট্রাকচার, আমাদের মেইন যে স্ট্রাকচার, এরকম একটা জায়গা থাকে, এই মেইন স্ট্রাকচারটাকে বলা হয় কোষ দেহ। কি বলা হয় বলতো? তোমরা নিশ্চয়ই 9-10 এ পড়ছো, এটাকে কি বলা হয়? একদম মেইন যে স্ট্রাকচার, এটাকে কি বলা হয় বলতো? কোষ দেহ বা সেল বডি। এই কোষ দেহটা থেকে কিছু জিনিস এভাবে চারদিকে বের হয়ে থাকে। ধরো এখানে এরকম, এখানে ধরো একটা জিনিস বের হয়ে যাচ্ছে, এখানে একটা জিনিস বের হয়ে যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এরকম করে কিছু জিনিস চারদিকে কি হয়ে থাকে, এরকম করে কি হয়ে থাকে, বের হয়ে থাকে। তো এই বের হয়ে থাকা অংশগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ। কি বলা হয় বলতো? রেসপন্স করো। প্রলম্বিত মানে বের হয়ে থাকা অংশ, ঠিক আছে? তাহলে আমাদের একটা নিউরনের মূল পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোষ দেহ, আর আরেকটাকে আমরা কি বলতেছি বলতো? প্রলম্বিত
অংশ। এই প্রলম্বিত অংশগুলো তোমরা কি দেখতে পাচ্ছ কয় রকম? আমি বাড়ানো অংশ দেখাইছি, কত রকম বলতো? কয় রকম 2 রকমের। বলতে পারবা? 2 রকম। কিছু আছে এরকম ছোট ছোট, এই যে এগুলো বেড়ে আছে। এগুলো কি বড় না ছোট? এই যে এগুলো যেগুলো বের হয়ে আছে, এগুলো কি বড় বড় না ছোট ছোট? ছোট। রেসপন্স করতো। ছোট ছোট। আর এই যে এখানে একটা আমি আঁকছি, এই একটা কি, এটা কি ছোট না বড়? এই বড়। একটা এই পার্টটা এটা কি ছোট না বড়? এটা বড়। তাহলে মনে রাখবা প্রলম্বিত অংশ আবার কয় রকম? 2 রকমের। 2 রকম। কিছু আছে এরকম ছোট, কিন্তু এটা সংখ্যায় কি ছোট, কিন্তু সংখ্যায় কতগুলো দেখো তো? বেশি। অনেক। আর একটা আছে এরকম বড়, কিন্তু সংখ্যায় কয়টা? সংখ্যায় কয়জন বলো তো? কয়জন? 2 জন। 2 জন। ওই যে বড় কয়টা আছে? একটা ম্যাম। ও আচ্ছা, একজন। তাহলে বড় হচ্ছে সংখ্যায় একজন। তো যে একজন তাকে আমরা আসলেই বলি একজন। কি বলি বলতো? তাকে আমরা কি বলি? একজন। আর ছোটগুলোকে আমরা বলি ডেনড্রন বা ডেনড্রাইট। কি বলি বলতো? ডেনড্রন বা ডেনড্রাইট। ডেনড্রাইট। এই একজন আর ডেনড্রাইট দুইটাই হচ্ছে প্রলম্বিত অংশ। এদের দুইজনকে একত্রে বলা হয় নিউরাইট। একত্রে কি বলা হয় বলতো? নিউরাইট। রেসপন্স করো, নিউরাইট। তাহলে আমরা যদি দেখি একটা নিউরনকে আমরা 2টা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার কোষ দেহ, একটা কোষ দেহ, আরেকটা কি বলতো? প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশটাকে কি বলা হয়? কোষ দেহটার নাম সেল বডি। আর প্রলম্বিত অংশ যেটা, এটাকে বলা হয় নিউরাইট। নিউরনের প্রলম্বিত অংশকে কি বলা হয় বলো? নিউরাইট। রেসপন্স করো, নিউরাইট। এখন এই নিউরাইট আবার কয় রকম পাইছি? প্রলম্বিত অংশ কয় রকম 2। বলো? 2 রকম। কিছু ছিল ছোট, কিন্তু সংখ্যায় কতগুলো? বেশি ছিল। আর কিছু কিছু না, অ্যাকচুয়ালি একটা ছিল বড়, কিন্তু সংখ্যায় কি একটি। এক। আর বাকিগুলো ছিল ছোট, যারা ছিল সংখ্যায় অনেক। এই ছোটগুলোকে আমরা কি বলি বলতো? ডেনড্রন বা ডেনড্রাইট। ডেনড্রাইট বা ডেনড্রন। আর বড়টাকে একজন যেহেতু, তাহলে এটাকে আমরা কি বলবো? একজন। একজন। ঠিক আছে, একজন। ওকে। আর এই কোষ দেহটাকে বলা হয় সোমা বা সেল বডি। তাহলে এই যে আমাদের নিউরনের মেইন গঠন, এই কোষ দেহের মধ্যে অনেক কিছুই থাকে। এখানে তোমার রাইবোজোম থাকে, গলজি বডি থাকে, নিউক্লিয়াস থাকে, এরকম করে একটা। কিন্তু এখানে কোনো কি থাকে না। একটা নর্মাল কোষের মতো এখানে সবই থাকে, কিন্তু কি থাকে না? সক্রিয় সেন্ট্রিওল থাকে না। কি থাকে না? রেসপন্স করো। সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এই সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে কি হয়? কাহিনীটা কি ঘটে বলো? কোষ বিভাজন ঘটে না। কখনোই নিউরন কোষ কি হয় না? বিভাজিত হয় না। এবং এই বিভাজিত না হওয়ার কারণে আমাদের যে সুবিধাটা হয়, নিউরন কোষের মধ্যে আমাদের বিভিন্ন তথ্য থাকে। তো আমরা যখন দেখি যে একটা নিউরন ভাগ হয়ে যাচ্ছে, তো ভাগ হয়ে গেলে ওই তথ্যগুলো নষ্ট হয়ে যেত। তাহলে আমি ধরো যে আজকে একজনকে দেখলাম, কালকে তাকে কি মনে রাখতে পারবো বলতো? আমার নিউরনটা যদি ভাগ হয়ে যায়, মনে রাখা যাবে? যাবে না। তাহলে আমাদের মেমোরি বলতে আসলে কিছু থাকতো না। যদি এইখানে অ্যাক্টিভ সেন্ট্রিওল থাকতো, তাহলে আমাদের মেমোরি বলতে কোনো জিনিস থাকতো না, আমরা কোনো কিছু মনে রাখতে পারতাম না। তাহলে আল্লাহ তাআলা এমন করে আমাদেরকে বানাইছে যে আমাদের এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল দেয় নাই, যার কারণে আমাদের এই কোষটা বিভাজিত হয় না। এবং বিভাজিত না হওয়ার কারণে আমাদের মেমোরি আছে, মানে এই জায়গাটা আর নষ্ট হয় না। এখানে যে তথ্যটা ছিল, সেটা তথ্যটা আমাদের নর্মাল যেভাবে থাকার সেভাবেই থাকে, অনেকদিন স্থায়ী হয়। তো আমরা এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব যখন আমরা সমন্বয় পড়বো। ওই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং। আমরা যখন ওইটা পড়বো তখন এটা এই নিউরনের স্ট্রাকচার নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, একটা নিউরনের এই যে এক্সনটা আছে,
এই একজনের মাথায় আরেকটা নিউরনের ডেনড্রনটা এভাবে লাগে, লাগে না একেবারে লেগে যায় না, মাঝখানটা একটু ফাঁকা থাকে। এই ঘটনাটাকে বা এই জায়গাটাকে কি বলা হয় বলতো, তোমরা কি বলতে পারো? সাইন্যাপস। এই জায়গাটাকে বলা হয় সিন্যাপস। এই সিন্যাপসের মধ্য দিয়ে আসলে আমাদের ইলেকট্রিক সিগন্যাল যায়। এই সিন্যাপসের মধ্য দিয়ে কি যায়? একজন থেকে ডেনড্রনের দিকে কি যায়, বা ডেনড্রন থেকে একজনের দিকে কি যায়? ইলেকট্রিক সিগন্যাল যায়। তা আমি বলছি আমাদের কতগুলো নিউরন আছে বলতো? 100 বিলিয়ন। 100 বিলিয়ন নিউরন আছে। তো এই যে এতগুলো নিউরন আছে, এদের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যায়। তোমরা যখন ইন্টারমিডিয়েটের সামনে ফিজিক্স পড়বা, ফিজিক্সে আমাদের সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ওয়েরস্টেড। তো ওয়েরস্টেড কিভাবে আবিষ্কার করছিল? তিনি এরকম একটা তার দিয়ে একটা সার্কিট বানাইছিল। সার্কিট বানায় এই তারের চারদিকে কিছু লোহার খণ্ডকে এভাবে ছড়াই দিছিল। তো তিনি যখনই এখানে ব্যাটারি কানেক্ট করছিল, তখনই দেখা যাচ্ছিল যে এই লোহার খণ্ডগুলো চারদিকে কি হয়ে যাচ্ছে, সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্টে সজ্জিত হয়ে যাচ্ছে। মানে তাদের একটা কি হচ্ছে, মানে এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। চুম্বক কি করে? লোহাকে কি করে বলতো? আকর্ষণ করে। তার মানে যেইখানে তড়িৎ প্রবাহ থাকবে সেখানে একটা কি থাকবে? যেই জায়গায় তড়িৎ প্রবাহ থাকবে, তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা কি তৈরি হবে? তড়িৎ থাকলেই তার চারপাশে একটা কি তৈরি হবে বলতো? চৌম্বকের ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র। তোমরা সলিনয়েড পড়ছো না ফিজিক্সে? ওখানে দেখছো না যে মানে ইলেকট্রিসিটি গেলেই তার মধ্য দিয়ে কি তৈরি হয়? তার চারদিকে একটা কি তৈরি হয়? চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে তুমি একটু চিন্তা করো তো, তোমার মাথার মধ্যেও এরকম কি যাচ্ছে? ইলেকট্রিক সিগন্যাল যাচ্ছে। এই ইলেকট্রিক সিগন্যাল গুলো, কাহিনীটা হচ্ছে কি, চুম্বক ক্ষেত্রটা তো এখানে এরকম ভাবে তৈরি হচ্ছে, এক ডিরেকশনে ইলেকট্রিসিটি যাচ্ছে। কিন্তু আমাদের একটা নিউরন ধরো এইদিকে আছে, একটা নিউরন ধরো এইদিকে আছে, একটা এইদিকে আছে। তো এক একটা এক এক দিকে থাকার কারণে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, আমাদের ওভারঅল এখানে চুম্বক ক্ষেত্রটা কি কাটাকাটি হয়ে কত হয়ে যায়? একটা জিরো হয়ে যায়। ঠিক আছে? আমাদের ব্রেইনের মধ্যে যে ইলেকট্রিক সিগন্যাল যায়, প্রত্যেকটা নিউরনের মধ্যেই এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু আমরা এটা ফিল করি না কেন? কারণ আমাদের এইটার ডিরেকশন গুলো কি হয়? এলোমেলো ভাবে যায়। তো যার কারণে দেখা যায় যে আমাদের এখানে একটা আরেকটার দ্বারা কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এই কাটাকাটি হয়ে যাওয়ার কারণে আলটিমেট চুম্বক ক্ষেত্র কত হয় আমাদের মাথার মধ্যে? জিরো। ঠিক আছে? কিন্তু কিন্তু তোমাদের একটা বইয়ের কথা বলি, তোমরা এটা পড়ছো কিনা জানি না, জাফর ইকবাল স্যারের একটা বই আছে, নিউরনে অনুরণন। বইটার নাম শুনছো কখনো? জি ভাইয়া। নিউরনে অনুরণন কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, আমরা যদি যারা মেডিটেশন করে, তোমরা কি কখনো এটা দেখছো যে একটা মানুষ ধ্যান করতেছে, ধ্যান করতে করতে সে একটা লোহার, মানে ধরো তার সামনে একটা স্টিল বা লোহার কিছু একটা আছে, সেটাকে বাঁকায় ফেলতে পারে, বা একটা সে ধ্যান করতেছে, এই মানে ধ্যানের মাধ্যমে সে একটা লাইটকে জ্বালাই ফেলতে পারে। এটা কি কখনো সম্ভব? চিন্তা করছো? সম্ভব? হতেও পারে। আচ্ছা, এটা হওয়া সম্ভব। এই যে আমি বললাম না, আমাদের নরমাল মানুষ যারা, আমাদের চুম্বক ক্ষেত্রগুলো কি হয় বলতো? একই দিকে থাকে না এলোমেলো ডিরেকশনে থাকে? এলোমেলো ডিরেকশনে থাকে। এক একটা এক এক সময় ফায়ারিং করে। কিন্তু যখন তুমি দেখবা, যখন তুমি মেডিটেশন করবা অথবা যখন তুমি ধ্যান করবা, তোমার মনোনিবেশটা একই জায়গায় হবে। ঠিক আছে? তখন দেখা যাবে যে আমাদের সবগুলো নিউরনকে আমরা এট এ টাইম যদি ফায়ার করাইতে পারি, এট এ টাইম যদি আমাদের ইলেকট্রিসিটিটা তৈরি হয়, তাহলে ওখানে একটা এত স্ট্রং মানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যেটার মাধ্যমে দেখা যায় যে আমরা পুরো একটা, মানে তার পাশে একটা লাইট আমার, তুমি একটা জিনিস চিন্তা করো, তড়িৎ ক্ষেত্রের ফলে কি তৈরি হচ্ছে বলতো? চুম্বক তৈরি হচ্ছে। আবার এর উল্টাটা হয় কিনা বলতো? এই যে জেনারেটর কাজ করে, কখনো দেখছো জেনারেটরের ওই যে মানে মেইন স্ট্রাকচার, তার দুই সাইডে এরকম করে কি থাকে? মোটরের মধ্যে কি থাকে? দুইটা কি থাকে? চুম্বক থাকে না?
চুম্বকের মধ্যে এভাবে তারটা ঘোরানো হয়, তার ফলে ইলেকট্রিসিটি তৈরি হয় জেনারেটরে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের এই মাথা দিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি কিনা, বা ইলেকট্রিসিটি এখানে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয় সেটা দিয়ে আমরা ইলেকট্রিসিটিকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, যদি ওইরকম ভাবে কন্ট্রোল করে আমরা এটা করতে পারি, পারবো? পারা যায় না? পারা যাবে। যায়। এইটা এইটা হচ্ছে যারা বিশেষ করে মেডিটেশন করে, ধরো যে বা মানে ব্রেইনটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে, এটা এত সহজ জিনিস না, বললেই হয়ে যাবে না। ব্যাপারটা হচ্ছে এই নিউরন গুলোকে একই সাথে ফায়ার করাইতে হবে। এটা একটা মজার ফ্যাক্ট, এই জন্য তোমাদেরকে আমি বললাম। এবং আমাদের ব্রেইনের মধ্য দিয়ে যে ইলেকট্রিক সিগন্যালটা যায়, গতিটা একটু চিন্তা করো তো, কেমন গতি হয়? কেমন হইতে পারে ধীরাজ, জয়? সেকেন্ডে বলো। মনে হয় 100 মিটার, হুম, সেকেন্ডে 100 100 মিটার মিটার। নাকি? আচ্ছা, আর কিছু? আমাদের এই যে বর্তমানে যে বাইক গুলো চলে, বাইক গুলো সর্বোচ্চ স্পিড কেমন হইতে পারে, আইডিয়া আছে? মানে পৃথিবীতে সর্বোচ্চ স্পিড কেমন তোলা যেতে পারে? 300 প্লাস। 300 প্লাস। তো অ্যাকচুয়ালি আমরা যদি বলি ইলেকট্রিক ট্রেন, একটা ইলেকট্রিক ট্রেনের গতি হয় 300 প্লাস, আসলে হয় না বাইকে, কারণ মানুষটাই থাকবে না, উড়াই চলে যাবে। যাই হোক, তো ইলেকট্রিক ট্রেনের গতি কিন্তু মোটামুটি 200-250 কিলো। তো আমাদের ব্রেইনের মধ্য দিয়ে যে ইলেকট্রিক সিগন্যাল যায়, এইটার গতি হয় 250 মাইল পার আওয়ার। এই ইলেকট্রিক সিগন্যাল গতি কত বলতো? 250 মাইল পার আওয়ার। এবং এখানে অলমোস্ট 21 ওয়াটের ইলেকট্রিসিটি তৈরি হয়। মানে নরমালি 21 ওয়াট। কেউ যদি একসাথে ফায়ার করতে পারে তাহলে আরো বিগ অ্যামাউন্টে এখানে ইলেকট্রিসিটি তৈরি হবে। তো এই যে আমাদের মাথাটা এমন ভাবে বানানো হয়েছে যে এইটার মধ্য দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যায়। এই ইলেকট্রিক সিগন্যাল যতবার যায় ততবারই একটা নিউরনের এই যে এক্সনটা আছে আর একটা নিউরনের এই যে ডেনড্রনটা আছে, এরা কাছাকাছি আসে। তো এই সিন্যাপসের মধ্যে আমাদের তথ্যগুলো জমা থাকে, বুঝতে পারছো? সিন্যাপসের মধ্যে আমাদের তথ্য জমা থাকে। এখন কাহিনীটা হচ্ছে কি, তুমি ধরো একটা জিনিস যতবার চিন্তা করবা, তোমার এই নিউরনের মধ্য দিয়ে ততবার কি যাবে বলতো? যতবার তুমি চিন্তা করবা ততবার এই নিউরনের ভেতর দিয়ে কি যাবে? ইলেকট্রিক সিগন্যাল যাবে। ততবার ফায়ারিং হবে, ততবার আমাদের নিউরন গুলো কাছাকাছি আসবে, জিনিসটা আমাদের মনে থাকবে বেশি। আমি কি বলছি বলতো? আমাদের যে কোনো তথ্য কোথায় থাকে? রেসপন্স করো। যে কোনো তথ্য কোথায় থাকে? কোন জায়গাটাতে থাকে জয়? তুমি কি শুনতে পাচ্ছ? সিনাপসে যে থাকে কোনো ওটা। তথ্য থাকে আমাদের সিন্যাপসের মধ্যে। তাহলে তুমি যতবার এখানে ফায়ারিং করতে পারবা ততবারই আমাদের কি হবে? ওই নিউরন গুলো কি করবে বলতো? একটা আরেকটার কি হবে? কাছাকাছি আসবে। এবং কাছাকাছি আসলে আমাদের কি হবে? তথ্যটা আরো মনে থাকবে। এই জন্য তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমরা একটা জিনিস যতবার দেখি, একটা পড়া যতবার দেখি, প্রথমবার দেখলে মনে থাকে না, প্রথমবার ফায়ারিং হলো একটু দূরে দূরে আছে, দ্বিতীয়বার ফায়ারিং হলো একটু কাছে কাছে আসলো, আবার ধরো 3-4 বার যখন ফায়ারিং হলো এরা একদম কাছাকাছি থাকে, তখন জিনিসটা আমাদের মনে থাকে। কিন্তু তুমি যখন একটা পড়া ধরো 4-5 মাস ধরে পড়ো নাই, তখন কি আর এই এই সিগন্যালটা দিয়ে কোনো ওই সিনাপস দিয়ে কোনো ফায়ারিং হচ্ছে? ওই পড়াটা যেখানে সঞ্চিত আছে, তুমি ধরো 3-4 মাস ধরে ওই পড়াটা পড়ো নাই, তাহলে ওই দিক দিয়ে কি কোনো ফায়ারিং হবে বলো তো? রেসপন্স করো। ফায়ারিং হবে? ফায়ারিং হবে না। হবে না। তাহলে ওই সিনাপসটা কি আস্তে আস্তে কি হবে বলতো? যত ফায়ারিং হবে তত কাছাকাছি আসে। তাহলে তুমি ধরো একটা পড়া 3-4 মাস ধরে পড়ছো না, তাহলে ওই সিনাপস কি কাছাকাছি আসবে না আস্তে আস্তে দূরে সরে যাবে? দূরে সরে যাবে। আস্তে আস্তে দূরে সরে যাবে। আমরা কি তখন ওই পড়াটা মনে রাখতে পারবো? ওই পড়াটা আস্তে আস্তে কি হবে, বা ওই তথ্যটা আস্তে আস্তে আমরা কি করব? ভুলে যাব। তো এই জন্য বলা হয় যে একটা জিনিস যতবার তুমি দেখবা তোমার নিউরন ততবার ফায়ারিং করবে, ততবার তারা কাছাকাছি আসবে এবং তথ্যটা স্থায়ী হবে। তুমি যখন একটা জিনিস দেখবা না, তখন আস্তে 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 নিউরনটা কি হবে? এই সিনাপসটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে এবং এক পর্যায়ে তুমি এটা ভুলে যাবা। তো এই জন্য একটা জিনিস দেখো, আমরা একটা কথা বলি যে পড়া, পড়ার কিন্তু দুইটা স্টাইল আছে। তোমরা কিভাবে পড়ো বলো তো? সাইলেন্টলি পড়ো না জোরে জোরে পড়ো? জোরে জোরে। জোরে পড়ো না? আচ্ছা, কোন পড়াটা ভালো? কার কাছে কি মনে হয়, সাইলেন্ট পড়া ভালো না জোরে পড়া ভালো? সাইলেন্ট। Silent? আচ্ছা, দেখো আমি এখন আমার লজিক দেই।
এই যে জোরে পড়া এটা অ্যাকচুয়ালি ভালো। কেন ভালো? এইটাতে তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয়। কেন মুখস্থ হয়, কাহিনীটা কি? ধরো তুমি যখন এই যে ধরো আজকে তুমি একটা লাইন পড়তেছো, এই পড়াটা তুমি যখন চোখ দিয়ে দেখলা, চোখ থেকে তথ্যটা কোথায় যাবে বলো তো একবার? কোথায় যাবে? চোখ থেকে তথ্যটা কোথায় যাবে? দেখলা যে এই তথ্যটা কোথায় যাবে বলো? ব্রেইনে যাবে। ব্রেইনের নিউরনটা একবার ফায়ারিং হইলো, এরপর তুমি যখন ওই যে পড়াটা পড়তেছো, মুখ দিয়ে যখন পড়তেছো, মাসল গুলো যখন নড়বে, এই মুখ থেকে তোমার তথ্যটা আরেকবার তোমার ব্রেইনে যাবে। তার মানে কয়বার গেল তথ্যটা? এইটা ধরো তুমি সাইলেন্টলি পড়তেছো, চোখ দিয়ে দেখলা, মুখ দিয়ে একবার জাস্ট রিডিং পড়লা মনে মনে, তাহলে তোমার তথ্যটা কয়বার ব্রেইনে গেল? কয়বার ফায়ারিং হবে আমাকে একটু বলো। সিন্যাপসের মধ্যে কয়বার ফায়ারিং হবে এখানে সাইলেন্ট পড়লে? দুইবার। একবার চোখের কারণে গেল, একবার মুখের কারণে গেল। আস্তে আস্তে পড়তেছে তো, মুখ তো পড়তেছে তাই না? এই মুখ থেকে একবার তথ্যটা গেল, তাহলে দুইবার ফায়ারিং হলো। কিন্তু তুমি যখন জোরে পড়বা, তখন নিজের পড়াটা আবার কি দিয়ে শুনবা বলো তো? এই যে আরেকটা অঙ্গ আছে আমাদের, এটা কি? কান। এই কান থেকে তথ্যটা তখন আবার কি হবে? ব্রেইনে যাবে। তাহলে ব্যাপারটা দেখো তো, তুমি যখন সাইলেন্টলি পড়তেছো, কান কি শুনতে পাচ্ছে? সাইলেন্ট পড়ার সময়, মনে মনে পড়ার সময় কি কান শুনতে পায়? না। কান শুনতে পাচ্ছে না। তাহলে মনে মনে পড়লে কয়বার সিগন্যাল যাচ্ছে ব্রেইনে? চোখের কারণে একবার, মুখের কারণে একবার, তাহলে কয়বার যাচ্ছে? দুইবার। কিন্তু তুমি যখন জোরে পড়তেছো, তখন কয়বার সিগন্যাল যাচ্ছে বলতো? একবার চোখের কারণে দেখলা, সেখান থেকে একবার সিগন্যাল গেল। মুখ দিয়ে পড়তেছো, মাসল গুলো নড়তেছে, এখান থেকে একবার সিগন্যাল গেল। এই পড়াটাই তুমি কান দিয়ে শুনলা, তখন আরেকবার সিগন্যাল গেল। তাহলে টোটাল কয়বার যাচ্ছে? তিনবার। তাহলে তুমি আমাকে বলো তো, মনে পড়াচ্ছে জোরে জোরে পড়লে সিগন্যালটা বেশি যায় না কম যায়? সিনাপসের মধ্যে ফায়ারিং বেশি হয় না কম হয়? বেশি হয়। বেশি হয়। তাহলে বলো তো কোনটাতে তাড়াতাড়ি পড়া মুখস্থ হবে? চিন্তা করো। কোনটাতে? জোরে পড়লে তাড়াতাড়ি পড়া মুখস্থ হবে। আরেকটা জিনিস এখন বলি, অনেকে বলে একবার লেখা 10 বার পড়ার চাইতেও কি উত্তম, বলে না? এই কথাটা শুনছো? তুমি দেখবা একটা জিনিস, তুমি যখন লিখবা তখন তোমার হাতটা কাজ করবে, প্রত্যেকটা ওয়ার্ড তুমি চিন্তা করে করে লিখতেছো। তাহলে এইখানে তোমার এই যে মানে মনে মনে পড়া বা জোরে পড়া, এর চেয়েও বেশিবার সিগন্যালটা কি হয়? এর চেয়ে অনেক বেশিবার যখন লিখতেছো, তুই প্রত্যেকটা ওয়ার্ড লিখার সময় ধরো একবার চিন্তা করছো, আচ্ছা এর পরের ওয়ার্ডটা কি, এর পরের ওয়ার্ডটা কি, এভাবে চিন্তা করতেছো, প্রত্যেকবার একবার করে সিগন্যাল যাচ্ছে। তাহলে বলো তো এবার, পড়া ভালো নাকি লিখা ভালো? বলো। লেখা। লেখা ভালো। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি সিন্যাপস পড়াইলাম, এই জন্য সিন্যাপস এখনো পড়াই নাই, জাস্ট এমনি তোমাদের ধারণা দিলাম, ওভারভিউ দিলাম যে সিন্যাপস জিনিসটা কি, সিন্যাপস জিনিসটা কতটা ইম্প্যাক্ট ফেলে, বা নিউরন গুলো আমাদের দেহে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো তোমরা কি এইটুকু বুঝতে পারছো বলো? জি ভাইয়া। এটুকু বোঝা গেছে? এই নিউরন আমাদের দেহে টোটাল 5 রকমের হইতে পারে। কয় রকম নিউরন আমাদের দেহে কয় রকমের হইতে পারে বলো? 5 রকম। ধরো এটা একটা নিউরন, যার অনেকগুলো ডেনড্রাইট আছে, অনেকগুলো ডেনড্রাইট আছে, একটা এক্সন আছে। তাহলে আমাকে বলো তো এর প্রান্ত কতগুলো হইলো? ডেনড্রাইট একটা না অনেকগুলো? এখানে রেসপন্স করো। অনেকগুলো। অনেকগুলো। তাহলে এখানে পোল বা প্রান্ত কতগুলো বলো তো এই নিউরনটাতে? এই নিউরনটাতে প্রান্ত কতগুলো? একটা পোল না অনেক পোল? প্রান্ত এইটা ধরো একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, এইটা, এখানে একটা পোল না অনেকগুলো পোল বলো তো এই নিউরনটাতে? রেসপন্স অনেকগুলো। করো। অনেকগুলা পোল। এই নিউরনটাকে বলা হয় মাল্টিপোলার নিউরন। অনেকগুলো তার মানে কি বলে এটাকে? অনেকগুলোর ইংরেজি কি বলো? মাল্টি। 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 এই জন্য আমরা এটাকে, এই নিউরন গুলোকে কি বলি বলতো? মাল্টিপোলার নিউরন। আবার যদি এমন নিউরন হয় যার শুধু একটা এক্সন আছে, কোনো ডেনড্রাইট নাই, তাহলে এইটাকে তুমি কি বলবা? কয়টা পোল আছে এটার বলো তো? কয়টা পোল আছে? একটা।
এটাকে আমরা বলি ইউনিপোলার নিউরন। কি বলি? ইউনি মানে এক, ইউনি মানে কি? ইউনিক কথাটার মানে একটাই, ওর মতো আর কিছু হয় না। তার মানে ইউনি কথাটার মানে কি বলতো? এক। তার মানে যার শুধু একটাই প্রান্ত আছে তাকে আমরা কি নিউরন বলি? রেসপন্স করো। ইউনিপোলার নিউরন। আরেকটা নতুন টার্ম তোমাদের শিখাই। দেখো, এই যে এখানে আমি একটা ছবি আঁকছি, এটার নিউরনের দেহটা থেকে কয়টা প্রান্ত বের হয়েছে বলতো? নিউরনের দেহ থেকে কয়টা প্রান্ত বের হয়েছে? দুইটা। বের হয়েছে কয়টা? বের হয়েছে একটা। কয়টা? একটা। কিন্তু পরে দেখা যাচ্ছে কয়টা? দুইটা। দুইটা। তো এইটা দেখে মনে হচ্ছে দুইটা, কিন্তু আসলেই একটা বের হয়েছে। তো এইটাকে আমরা বলি ছদ্মবেশী। মানে এইটা দেখে মনে হচ্ছে দুইটা, দেখে তুমি বুঝতে পারবে না যে এখানে একটা বের হয়েছে। বাইরে এই সাইড থেকে যদি খেয়াল করো, তোমার মনে হবে যে দুই সাইডে কয়টা বের হয়েছে বলতো? কয়টা প্রান্ত বের হয়েছে? দুইটা প্রান্ত। দেখে মনে হচ্ছে দুইটা প্রান্ত, কিন্তু আসলেই কি বলতো? একটা। তাহলে এইটাকে আমরা বলি ছদ্মবেশী। ছদ্মবেশ কথাটার বায়োলজিতে আমরা যে টার্মটা ইউজ করি সেটা কি জানো? সিউডো তোমরা ভাইয়া। পড়ছো? সিউডো। সিউডো মানে ছদ্মবেশী। তাহলে এইটাকে আমরা কি বলবো বলতো? যে আসলে বের হইছে একটা, কিন্তু দেখে মনে হচ্ছে কয়টা? দেখে মনে হচ্ছে কয়টা? দুইটা। এইটাকে আমরা এই জন্য বলি সিউডো ইউনিপোলার অথবা সিউডোপোলার। আসলে সে ইউনিপোলার, কিন্তু দেখে মনে হচ্ছে ছদ্মবেশ ধরে, এই জন্য তাকে আমরা বলতেছি ছদ্মবেশী ইউনিপোলার। ঠিক আছে? আরেকটা কাহিনী হইতে পারে যে একটা নিউরন আছে যার দুইটা প্রান্ত বের হয়েছে, এটাকে তুমি কি বলবা? এটার নাম কি হইতে পারে বলো? বাইপোলার। বাইপোলার। আচ্ছা, আরেকটাতে কোনো কিছুই বের হয়নি, জাস্ট সেল বডি আছে, কি বলবা বলো তো? মনোপলার। কিছুই বের হয়নি, কোনো পোল নাই। মনোপলার। তাহলে কি বলবো? না, এখানে মনো মানে তো এক। মনো মানে কি? মনো কথাটার মানে কি বলতো? ওয়ান ওয়ান। তাহলে এখানে কি একটা পোলও আছে? জিরো একটা পোলার পোলও নেই। নাই। তাহলে এইটার নাম হচ্ছে বায়োলজিতে, মনে রাখবা, এটা মাথায় ঢুকায় নাও, বায়োলজিতে নেই অথবা নয়, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করি বা একটা প্রিফিক্স ইউজ করি, সেটা হচ্ছে এ। কি ইউজ করি বলতো? কি ইউজ করি? এ। যেমন মাইটোসিস, আর যেটা মাইটোসিস নয় সেটাকে আমরা বলি অ্যামাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? একটা থেকে কয়টা কোষ তৈরি হয়? দুইটা। আর অ্যামাইটোসিস কোষ বিভাজনেও কি একটা থেকে কয়টা কোষ তৈরি হয়? দুইটা। কিন্তু এখানেও দুইটা কোষ তৈরি হলেও সে কি নয়? মাইটোসিস নয়। এজন্য এর নাম কি হয়েছে বলতো? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। তাহলে বলো তো এখানে এ মানে কি? এ কথাটার অর্থ কি? নেই বা নয়। নয়। তাহলে এইটাতে কি কোনো পোল আছে? কোনো পোল আছে? নাই, কোনো পোল নাই। এই জন্য আমরা এটার নাম কি দিব বলতো? পোলার। তাহলে আমাকে বলো, নিউরন কয় ধরনের হয়? আমি জাস্ট নামগুলো বললাম, বলো তো কয় ধরনের হয়? 5 রেসপন্স করো। 5 ধরনের হয়। অনেকগুলো ডেনড্রাইট, একটা এক্সন, এটাকে আমরা কি বলি? মাল্টিপলার অনেকগুলো, তাহলে মাল্টি। একটা প্রান্ত আছে, তাহলে এটাকে কি বলবা? ইউনিপোলার ইউনিপোলার। দেখে মনে হচ্ছে দুইটা, কিন্তু আসলেই কি একটা। এই জন্য এটার নাম কি? সিউডো, মানে ছদ্মবেশী ইউনিপোলার। দেখতে একরকম কিন্তু আসলে অন্যরকম। তাহলে এটাকে আমরা কি বলি বলতো? দেখতে একরকম কিন্তু আসলে অন্যরকম, এটাকে আমরা কি বলি? সিউডো ইউনিপোলার। এই টার্মটাকে আমরা বলি সিউডো। সিউডো মানে কি? তোমরা একটা জিনিস পড়ছো মনে হয়, সিউডোপোড, কখনো পড়ছো? সিউডোপড বা ক্ষণপদ কখনো পড়ছো ওয়ার্ডটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ক্ষণপদ জিনিসটা কি কেউ কি জানো? ক্ষণপদ কি কেউ জানো? কোন একটা কোষ, এটা ধরো এইরকম নরমাল এইরকম আছে, ঠিক আছে, এর কোনো পা বোঝা যাচ্ছে কি এই কোষটার?
কোনো পাটা কিছু আছে? আছে? এটা ধরো একটা ডাব্লিউবিসি। তো এর পাশে ধরো একটা জীবাণু আসছে, তো তখন সে কি করে, এই জীবাণুটাকে খাওয়ার জন্য সে তার একটা প্রান্ত এইভাবে বাড়ায় দেয়, আরেকটা প্রান্ত এইভাবে বাড়ায় দেয়। কি করলো, তার আকৃতিটা কি করলো বলতো? জীবাণুটাকে ঘিরে ফেলার জন্য সে নরমালি এইরকম শেপের ছিল, এই যে পাশেরটার মতো, কিন্তু সে কি করলো, এই প্রান্তটা এরকম করে বেড়ে গেল, আর এই প্রান্তটা কি হলো, এইভাবে বেড়ে গেল, তার প্রান্ত দুইটা বের হয়ে গেল। এখন কি দেখে মনে হচ্ছে তার একটা পায়ের মতো তৈরি হয়েছে বলতো? জি ভাইয়া। এরপরে সে কি করে, এই দুইটা আরো কাছাকাছি আসে, আরো কাছাকাছি এসে লেগে যায়, লেগে যাওয়ার পর সে আবার এরকম এরকম হয়ে যায়। মানে দেখো, এরপরে কি হয়, এরপরে এই ভেতরের অংশটা খুলে ভেতরের দিকে ঢুকে যায়, এই যে ভেতরের অংশটা খুলে ভেতরে ঢুকে গেল, সে আবার আগের রূপে চলে আসলো। তাহলে দেখো তো, তার একটা পা তৈরি হয়েছিল, কিন্তু এই পাটা কি তার স্থায়ী হইলো না অল্প কিছুক্ষণের জন্য? অল্প কিছুক্ষণের জন্য। এই জন্য এই পাটার নাম কি হবে? ঘনপথ। এই পাটার নাম হবে ক্ষণপদ, ঠিক আছে? অথবা এটা দেখতে পায়ের মতো কিন্তু আসলে পা না, এই জন্য এটার আরেকটা নাম কি হবে, ইংরেজি নাম কি হবে বলতো? সিউডো। সিউডোপড, ঠিক আছে? তো তোমরা পড়ছো না ফ্যাগোসাইটোসিস, ক্ষণপথ তৈরির মাধ্যমে ফ্যাগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণ করে। দেখো তো জীবাণুটা কই ছিল, তার দেহের ভেতরে ছিল না বাইরে ছিল? বাইরে ছিল। এই যে ক্ষণপথ তৈরি করলো, ক্ষণপথ দুইটা একটা আরেকটার সাথে লেগে গিয়ে এই মাঝখানটা এটা কি হয়ে গেল, মাঝখানটা এই জায়গাটা ছুটে গেল, এই জায়গাটা ছুটে গিয়ে এই প্রান্তটা ভিতরে ঢুকে গেল। এখন তাহলে জীবাণুটা কই ঢুকে গেল? বাইরে ছিল, সে কোথায় চলে গেল বলতো? ভিতরে ঢুকে গেল। এই জিনিসটাই কি বলতো, এই জিনিসটার নামই কি? ফ্যাগোসাইটোসিস। যাই হোক, আমি জাস্ট তোমাদেরকে কিন্তু এই পড়াগুলো মুখস্থ করার জন্য এখনই পড়াচ্ছি না, আমি আপাতত জাস্ট এমনি বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই সিউডো কথাটার মানে কি জানলাম বলতো? দেখতে একরকম কিন্তু আসলে সে ওইটা না। তাহলে আমরা এই জন্য এটার নাম কি দিছি? সিউডো ইউনিপোলার। এরপরে দুইটা প্রান্ত থাকলে নাম কি দিছি বলতো? বাইপোলার। বাইপোলার। আর কোনো প্রান্ত নাই, এটার নাম কি দিছি? অ্যাপোলার। পোলার। এই হচ্ছে নিউরন নিয়ে আলোচনা। নিউরন থেকে তোমাদের যেটা পড়তে হয়, আমি যখন পড়াবো তখন এটা ভালো করেই পড়াবো। নিউরনের গঠনটা পড়তে হয়, এই কোষ দেহের মধ্যে কি থাকে। এখানে একটা বিশেষ জিনিস থাকে নিউরনের কোষ দেহের ভেতর, সেটার নাম হচ্ছে নিসল দানা। এটার নাম কি বলতো? এটা জেনে রাখতে পারো, যে নিউরন কোষে একটা বিশেষ জিনিস থাকে, তার নাম কি? নিসল দানা। নিসল দানা। এই নিসল দানাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জানো? এই যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে ঘিরে যে জিনিসটা এরকম করে থাকে, তাকে কি বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি এভাবে রাইবোজোম লাগানো থাকে, কি লাগানো থাকে? রাইবোজোম লাগানো থাকে, তখন আমরা এটাকে বলি, দেখতে কি এটা মসৃণ লাগতেছে না অমসৃণ লাগতেছে? এখন অমসৃণ। অমসৃণ লাগতেছে, তখন আমরা এটাকে বলি রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম থাকলে। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, রাইবোজোম লাগানো আছে, তাহলে এটার কাজ কি হবে বলতো? রাইবোজোমের কাজ কি করে? রাইবোজোম কি কাজ করে? প্রোটিন প্রোটিন সংশ্লেষণ করে। তৈরি করে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? রেসপন্স করো। প্রোটিন তৈরি করা। প্রোটিন সংশ্লেষণ। তাহলে বলো তো নিসল দানার কাজ কি হবে? প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা। আর এই যে একজনটা আমরা যখন পড়বো, তখন এখান থেকে দেখবো যে একজনের চারদিকে থাকে নিউরিলেমা নামক আবরণী। দেখবা যেখানেই আবরণী সেখানেই লেমা থাকবে। যেমন কোষের আবরণী, কোষ ঝিল্লি, এটার আরেকটা নাম কি জানো? প্লাজমা লেমা। তারপর আমাদের পেশি কোষ, পেশি কোষের আবরণীর নাম কি জানো? সার্কোলেমা। কখনো শুনছো? জি ভাইয়া। সার্কোলেমা। তাহলে বলো তো লেমা মানে কি? লেমা ওয়ার্ড যেখানেই থাকবে সেটার মানে কি বোঝায়?
আবরণী। এইবার আমাকে বলো নিউরনের একজনের এখানে যে আবরণী থাকে সেটার নাম কি হবে? অক্সিলেমা। নিউরিলেমা। কি নাম হবে বলতো? নিউরিলেমা। নিউরিলেমা। এই নিউরিলেমার চারদিকে আরো কিছু এরকম করে কোষ থাকে, এগুলোকে বলা হয় সোয়ান কোষ বা সোয়ান সেল। যেই জায়গাটাতে সোয়ান সেল থাকে না, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। এগুলো নিশ্চয়ই তোমরা পড়ছো বা দেখছো, তাই না? আর এই যে একজনের মাথাগুলো, এগুলোতে এরকম গোল গোল থাকে, এগুলোকে বলা হয় টেলোডেন্ড্রিয়া। টেল মানে প্রান্ত। দেখো প্রত্যেকটার কিন্তু মিনিং আছে। আমি তোমাদেরকে জাস্ট এইটা পড়ানোর এখন উদ্দেশ্য তোমাকে নিউরন পড়ানোর না, এইটার উদ্দেশ্য হচ্ছে যে পড়াটা আসলে কিভাবে পড়তে হয় এইটা বোঝানো। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? এই যে প্রকারভেদ গুলো পড়লাম, প্রকারভেদ গুলো কি আমরা মুখস্থ করছি না দেখে দেখে জাস্ট বুঝছি বলতো? আমরা কিন্তু জাস্ট বুঝছি, এটা আমরা মুখস্থ করলাম না। অনেকগুলো আছে তার মানে কি হবে? মাল্টি। একটা আছে তার মানে কি হবে? এক মানে কি বলতো? ইউনি। দেখতে একরকম কিন্তু আসলে আরেক রকম, তাহলে এটার নামে কি থাকবে বলো? সিউডো। দুই মানে বাই। নেই কথাটার মানে কি? এ। তাহলে আমরা কি বুঝতে পারছি পড়াগুলো কি কিভাবে পড়তে হবে? আমরা কি বুঝতে পারছি বলতো? তোমরা যা চাইছো এই জন্য কিন্তু আমি এটা পড়াচ্ছি। এই পড়াটা আসলেই অনেক কঠিন, কিন্তু তোমরা জাস্ট চাইছো এই জন্য আমি পড়াচ্ছি এটা। তো নিউরন থেকে আলোচনা আমাদের এইটুকুই থাকে। এরপরে তোমাদের নিউরো ট্রান্সমিটার থাকে, কিভাবে একটা নিউরন থেকে আরেকটাতে তথ্য যায়, এটা আছে তোমাদের বইয়ের মধ্যে। আর আরেকটা জিনিস তোমাদেরকে জাস্ট একটু দেখাই, তোমাদেরকে আমি একটু জাস্ট বই থেকে দেখাই দিই, এরপর আমি 3D মডেল দেখাবো। একটু ওয়েট করো, কেউ লিভ নিও না। ওকে, একটু জাস্ট দাঁড়াও। 25 প্রি মেডিকেল কই গেল, কই গেল, কই গেল? এই তো, এই যে 8 অধ্যায়। 8 অধ্যায় হচ্ছে আমাদের এই যে সমন্বয়, সমন্বয় নিয়ন্ত্রণ। এই যে দেখো, এইটা আসলে এই যে দেখো নিউরনের গঠন। এখানে আমরা এই নিউরনের গঠনটা দেখতে পাচ্ছি, এই যে যেগুলো দেখালাম তোমাদেরকে। প্রথমে কি থাকে? এই যে কোষ দেহ থাকে, তারপরে প্রলম্বিত অংশ থাকে। প্রলম্বিত অংশ আবার কয় ধরনের বলতো? এই যে অনেক, কিন্তু ছোট ছোট, এগুলোর নাম কি? কি বলছি বলতো? ডেনড্রাইট। করো। ডেনড্রাইট। ডেনড্রাইট। আর সবগুলোকে প্রলম্বিত অংশ মানেই কি বলছি বলতো? নিউরাইট। নিউরাইট তাহলে কয় রকম? ডেনড্রাইট আছে, একজন আছে। তারপরে আমি বলছি একজন কথাটার মানে কি? সংখ্যায় কয়জন? একজন। ঠিক আছে, তার মানে যেটা সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় হবে এবং সংখ্যায় একটা হবে, তাকে আমরা কি বলি? একজন। এটার আবরণী থাকে, এই যে নিউরিলেমা পড়াইলাম না একটু আগে, বললাম যে। আর সোয়ান সেল থাকে, যেই জায়গাটাতে কিছুই থাকে না তাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো। দেখো তো এই জায়গাটা একটু খেয়াল করো, এই এই ছবিগুলো একটু খেয়াল করো। ছবিগুলো খেয়াল করলে বুঝতে পারবা যে কতগুলো করে বর্ধিত অংশ আছে। ঠিক আছে, একটু এই ছবিটা খেয়াল করো। এখানে বর্ধিত অংশ অ্যাকচুয়ালি নাই, এগুলো যেগুলো আছে এগুলো নরমালি ইয়াতে থাকে। এটার নাম আমরা কি দিচ্ছি দেখো তো? অ্যাপোলার। এখানে অনেকগুলো আছে, এই পাশে একটা আছে, তাহলে এইটার নাম আমরা কি দিচ্ছি বলতো? অনেকগুলো কি বলছিলাম? মাল্টি পোলার। দেখতে একটা বের হয়েছে কিন্তু দেখতে লাগতেছে কয়টা? দুইটা। এটার নাম কি দিছিলাম? রেসপন্স করো। সিউডোমোলিকুলার। আর দুইটা প্রান্ত বের হয়েছে, এটাকে কি বলছিলাম বলতো? বাইপোলার। আর একটা প্রান্ত বের হয়েছে, এটার নাম কি বলছিলাম? ইউনিপোলার। এখন খুব বেশি মুখস্থ করার দরকার নাই, তোমরা খালি আমাকে এইটুকু বলো যে এইখানকার মধ্যে আদর্শ নিউরন তোমার কোনটাকে মনে হচ্ছে? কাকে দেখে আদর্শ মনে হচ্ছে? মাল্টিপোলার। মাল্টিপোলার। তাহলে বলো তো আমাদের একদম যেটা সেন্টার, সেন্ট্রাল বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেখানে কোনটা থাকা দরকার? সেন্টারে কোনটা থাকা দরকার? মাল্টিপোলার। তাহলে চিন্তা করে বলো মাল্টিপোলার কোথায় পাওয়া যাবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। তাহলে মাল্টির বিপরীত কি? সিঙ্গেল। মাল্টিপলের বিপরীত কি বলতো?
মানে ইউনিপোলার পোলের বিপরীত সিঙ্গেল। তাহলে বলো তো ইউনিপোলার কই পাওয়া যাবে? এটা যদি কেন্দ্রতে পাওয়া যায়, এটা কোথায় পাওয়া যাবে? প্রান্তীয়। প্রান্তীয়তে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রতে পাওয়া যাবে। তাহলে আমরা ব্যাপারগুলো একটু বুঝার চেষ্টা করব। বায়োলজি পড়াই যে কঠিন, এটার অনেকে ভাববে এই উদাহরণগুলো হয়তো কঠিন, কিন্তু আসলেই কঠিন না। এই যে মাল্টি, একটু চিন্তা করে দেখো, এটাই আদর্শ মনে হচ্ছে, তার মানে এটা সেন্টারে থাকা উচিত। আর ইউনি, এটা এর বিপরীত, তার মানে এটা কোথায় থাকা উচিত? প্রান্তে থাকা উচিত। এরপরে আসো বাইপোলার। আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় মানে কি বলতো? যেটা দিয়ে আমি দেখি, যেমন হচ্ছে চোখ, চোখে থাকে, চোখের রেটিনাতে। তারপর কানের ককলিয়া বলে, কানের যে সেন্সরি পার্ট, এটাকে কি বলা হয়? ককলিয়া। আপাতত শুনে বের করে দাও, এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বের করে দিবা, সমস্যা নাই। চোখ, কান, নাক, এই জায়গায় তাহলে কি থাকবে বলতো? কোনটা থাকবে? এক পাশ থেকে সেন্স নিবে, আরেক পাশে দিবে। তাহলে এখানে কি থাকা উচিত? এক পাশ থেকে নিবে, আরেক পাশে দিবে। কয় পোলার থাকা উচিত? এটা রেসপন্স বাইপোলার কর। বাইপোলার থাকা উচিত। আর অ্যাপোলার থাকে অ্যাকচুয়ালি আমাদের, অ্যাপোলার থাকে হচ্ছে আমাদের বিশেষ করে কিছু ক্ষেত্রে রেটিনাতে মাঝখানের লেয়ার গুলো আছে, ওখানে কিছু পাওয়া যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাপোলার পাওয়া যায়। সিউডো কথাটা শুনতেই অন্যরকম লাগতেছে, তো এখানে একটা এরকম অন্যরকম ওয়ার্ড আছে যেটার নাম গ্যাংলিয়া। গ্যাংলিয়া ওয়ার্ডটা শুনতে কি একটু আলাদা না? তাহলে এই আলাদা যেটা, সেটা একদম আলাদাটার সাথে পড়বে। তাহলে বলো তো গ্যাংলিয়া কোথায় থাকবে, মানে সরি, সিউডো ইউনিপোলারটা কোথায় থাকবে? রেসপন্স করো। গ্যাংলিয়ায়। গ্যাংলিয়া। তাহলে এবার একটু আমাকে বলো, তোমাদের কিন্তু আমি মুখস্থ করাইনি, তোমাদেরকে জাস্ট ধরাই দিলাম যে এটার সাথে ওইটা। তাহলে বলো তো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে কোন নিউরন থাকে? কোনটা থাকে? মাল্টিপোলার। মাল্টিপোলার। প্রান্তে কোনটা থাকবে? ইউনিপোলার। ইউনিপোলার, যেখানে এক পাশ থেকে নিবে, আরেক পাশে দিবে। এরকম ইন্দ্র মানে আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, নাক, এখানে কি থাকবে? বাইপোলার। বাইপোলার। আরেকটু অ্যাটিপিক্যাল শুনতে নাম কোনটা? সিউডো। তাহলে সিউডো ইউনিপোলার কোথায় থাকবে? গ্যাংলিয়াতে। এই যে তোমাদেরকে দেখাই ইউনিপোলার উদাহরণ কি দেওয়া আছে, দেখো তো উদাহরণ কি দেওয়া আছে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার বলো তো বাইপোলার কোথায় আছে? চোখের রেটিনা, কানের ককলিয়া এবং নাক, এই জায়গাগুলোতে কি থাকে? রেসপন্স করো। বাইপোলার। এরপরে আসো তোমার এই যে সিউডো, সিউডো শুনতেই একটু অন্যরকম লাগতেছে, তার মানে এটা কোথায় থাকবে? এই যে এই কমন ওয়ার্ড কি দেখো তো, কি আছে? গ্যাংলিয়া। এবার আসো মাল্টিপোলার কোথায় থাকে? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ ব্রেইন এবং সুষুম্না কাণ্ডে মাল্টিপোলার নিউরন পাওয়া যায়। তাহলে এই পড়াগুলো তোমাদেরকে যখন আমি পড়াবো, চেষ্টা করব যতটুকু পারা যায় যেন বুঝায় পড়ানো যায়। বায়োলজি মানেই যে মুখস্থ করে পড়া, এমন কোনো কিছু নাই, ঠিক আছে? আমরা চেষ্টা করব প্রত্যেকটা যেন বুঝে পড়া যায়। এরপর এই যে সিন্যাপস দেখালাম, একটার একজন, এটা ধরো একটার একজন আর একটার ডেনড্রন। তাহলে দেখো তো এটা কয় রকম হতে পারে? তোমাদেরকে জাস্ট আমি আজকে পড়াচ্ছি না, জাস্ট একটু বুঝার চেষ্টা করো যে কিভাবে পড়া লাগবে। দেখো তো এক্সোসোমাটিক, নামটা চিন্তা করো। আমি তোমাদেরকে বলছিলাম বায়োলজি পড়ার ট্রিক্স হচ্ছে নাম বুঝা। এক্সোসোমাটিক, তাহলে একটু চিন্তা করো তো এখানে কে কে থাকতে পারে? নামটা দেখে বলো কে কে থাকতে পারে। সোমা মানে কি? সোমা মানে কি বলছিলাম বলো তো? দেহ কোষ সোম্যাটিক বলে। কোষ দেহ। এই যে নিউরনের যেটা সেন্টার, মানে মেইন জায়গা, ওটাকে কি বলছিলাম? কোষ দেহ বলছিলাম না? তাহলে বলো তো এখানে কার কার মাঝে সংযোগ হবে? কোন সিন্যাপস হবে? এক্সোসোমাটিক কার কার মাঝে সংযোগ হবে? নামটা থেকে বলার চেষ্টা করো, রেসপন্স করো। এক্সো মানে কি? এক্সো মানে কি? একজন। আর সোমা মানে কি? কোষ দেহ। তাহলে এটা কার কার মাঝে? দেহের সাথে কানেকশন করবে। হ্যাঁ, এই যে কোষ দেহের সাথে একজন। এবার দেখো তো পরের নামটা কি বুঝতে পারতেছো? এক্সোডেনড্রাইটিক। কি বোঝা যাচ্ছে এখানে কার কার মাঝে সংযোগ? এক্সন আর ডেনড্রাইট। একজন আর ডেনড্রাইট। ডেনড্রনের মাঝে। এবার বলো এক্সোনিক কার কার মাঝে সংযোগ হবে? এক্সন আর এক্সন। একটার একজনের সাথে আরেকটার একজন। এবার বলো তো ডেনড্রোডেনড্রাইটিক কার কার মাঝে সংযোগ হইতে পারে? সিনাপসের প্রকারভেদ করতেছি আমরা।
ডেনড্রাইট আর একটা ডেনড্রাইটিক, তার মানে একটা ডেনড্রাইট আর একটা ডেনড্রাইটের সাথে। তাহলে জিনিসগুলো কিন্তু কঠিন না, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। যাই হোক, এই সিন্যাপসের অনেক কিছু পড়া আছে, কিভাবে তথ্যগুলো যায় এটা আমরা এখান থেকে পড়ি। তার সাথে আমাদের এখান থেকে এই যে ব্রেইনের পার্ট গুলো পড়তে হয়। ব্রেইনের পার্ট গুলো আসলে খুব সহজ জিনিস না, এটা একটু একটু ট্রিকি জিনিস, আমাদেরকে ওইভাবেই মনে রাখতে হয়। তোমাদেরকে জাস্ট একটু দেখাই দেই যে আমাদের ব্রেইনের কয়টা পার্ট। আমাদের ব্রেইনের কয়টা পার্ট বলো তো, তোমরা কি জানো কয়টা পার্ট? 3টা। যাবে। 3টা পার্ট, মস্তিষ্কের 3টা পার্ট, যেটা সামনের দিকে থাকে। তুমি ধরো শুয়ে আছো, আমি তোমাদেরকে মডেল দেখাই, দাঁড়াও। আমি কিন্তু তোমাদের যখন পড়াবো তখন আমরা চেষ্টা করব যতটা পারা যায় ভিজুয়ালাইজ করার, দেখে দেখে পড়ার। ওকে, একটু দাঁড়াও, একটু সময় দাও। তুমি কি দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, ওকে, একটু দাঁড়াও। এই যে এটা কি বলতো, যেটা দেখতে পাচ্ছে এটা কি? ব্রেইন। ব্রেইন। এই ব্রেইনের এই মানুষটা যদি শুয়ে থাকে, শুয়ে থাকলে এইভাবে ধরো নিচের দিকে মুখ করে শুয়ে আছে, তুমি মাথাটা এভাবে নিচের দিকে দিয়ে শুয়ে আছো, ঠিক আছে? তাহলে তুমি একটু চিন্তা করো, তোমার যেই পার্টটা একদম সামনের দিকে আছে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে, এই যে এই পার্টটাকে আমরা বলতেছি অগ্র মস্তিষ্ক। কি বলি বলতো এটাকে? এই পার্টটাকে আমরা কি বলি? অগ্র মস্তিষ্ক। আমার কার্সরটা দেখা যায়? কার্সর দেখতে পাচ্ছ? কালো রঙের জি ছোট্ট ভাইয়া। একটা। তো জি এই ভাইয়া। যে এখান থেকে এই পার্টটা, এটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক। এরপরে ঠিক এটার ভেতরে যদি যেতে চাও, এটার ভেতরে যখন ঢুকবা তখন হয়ে গেল। আচ্ছা, আমি এই যে আলাদা করে দিলাম, ঠিক আছে? এই যে আমরা যখন এটার ভেতরে ঢুকে যাব তখন আমরা এখানে দেখব এরকম কিছু পার্ট আছে। এই এই ছোট ছোট পার্ট গুলোর মধ্যে একটার নাম হচ্ছে এইটা, এই যে এখানে যেটা কার্সারটা আছে, এখানে আমাদের আছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের আবার 3টা পার্ট আছে। এখানে মধ্য মস্তিষ্কের মধ্যে আমরা পাবো, অগ্র মস্তিষ্কে আমরা 3টা পার্ট পাই, মধ্যতে 3টা পাই, পশ্চাৎ মস্তিষ্কে 3টা পাই। অগ্র মস্তিষ্কের পার্ট কি কি বলতো, কারো কি জানা আছে? জি ভাইয়া, সেরেব্রাম, সেরিব্রাম, হাইপোথ্যালামাস আর থ্যালামাস। থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই যে এটা হচ্ছে সেরেব্রাম, এই যে এই সাদা সাদা গুলো যেগুলো আমরা আসলে ছাগল বা গরুতে খাই, এটা হচ্ছে সেরেব্রাম। আর এই ভেতরে যখন ঢুকবো, এই ভেতরে এই জায়গাটাতে আছে হচ্ছে হাইপোথ্যালামাস, মানে উপরে থাকে থ্যালামাস, আর হাইপো মানে হচ্ছে তার নিচে। তাহলে তখন ওইটার নাম কি হবে বলতো? হাইপো মানে কি নিচে, তাহলে এটার নাম কি হবে? হাইপোথ্যালামাস। তাহলে এটা আমি বুঝতেছি কি, এখান থেকে কি বুঝতেছি, থ্যালামাসের নিচে যে থাকবে তার নাম কি হবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আর এরপরে আসি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কটা আমরা এভাবে বুঝতে পারবো না, এটাকে তোমাদের আলাদা করে দেখাই, দাঁড়াও। মিড ব্রেইন মেসেনসেফালন। এই যে ভেতরে এরকম করে একটা পার্ট থাকে, এটাকে আমরা বলি মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক। এই মাঝের যে সবুজ জায়গাটা, ঠিক আছে, এই মধ্য মস্তিষ্কের মধ্যে এটার ভেতরে একটা ফাঁকা জায়গা থাকে। এটা আমরা যদি এখান থেকে ভেতরে খুলে দেখতে পারতাম তাহলে দেখতাম যে এর ভেতরে আবার ফাঁকা জায়গা আছে। তো ওখানে আমাদের 3টা পার্ট থাকে, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল এবং কর্পোরা কোয়াড্রিজেমিনা। 3টা পার্ট, এই নামগুলো তোমাদের কাছে একটু অপরিচিত। এরপরে আসি পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি থাকে হাইন্ড ব্রেইন, দ্বারা ওকে, এখান থেকে দেখি তাহলে বুঝতে পারবা।
এই যে আমাদের ব্রেইনের যে পার্টটা একটু আগে দেখলাম, ওই পার্টটাই বের করি। এই যে এখানে তুমি নিচের দিকে যেটা দেখতে পাবা, এইটা হচ্ছে আমাদের সেরেবেলাম। এই পার্টগুলোর নাম কি বলতো? এই যে দুইটা দানার মতো দেখতে পাচ্ছ, আমি এখানে সিলেক্ট করতে পারছি না, একটু দাঁড়াও, মাথাটাকে সরাই। এখানে দেখো এই যে দুইটা দানা দেখা যাচ্ছে, এগুলো উপরেরটা হচ্ছে সেরেব্রাম, আর নিচে যেই দুইটা দানা এগুলোকে কি বলা হয় বলতো? সেরিব্রাল। বেলাম। তারপরে এই সেরেবেলাম গুলোকে যদি সরায় দাও, সেরেবেলাম গুলোকে যদি সরায় দাও, এখানে এখন আরো দুইটা জিনিস পাবো। এই যে উপরের পার্টটা, এটাকে বলা হয় পন্স। এটাকে কি বলা হয়? পন্স। এরকম দুইটা পন্স। আর নিচে যে এই পার্টটা, এগুলোকে বলা হয় মেডুলা অবলঙ্গাটা। এই যে লম্বা লম্বা জিনিসগুলো, এগুলোকে কি বলা হয়? মেডুলা অবলঙ্গাটা। এই মানুষটা যখন এইভাবে শুয়ে থাকবে, এই যে এইভাবে মুখটা নিচে করে যখন শুয়ে থাকবে, হয়ে গেল, এইভাবে যখন শুয়ে থাকবে, তখন এই যে সেরেব্রামটা সেটা সবার সামনে থাকতেছে, আর এই সেরেবেলাম পার্টটা সবার পেছনে থাকতেছে। বুঝতে পারা যাচ্ছে কি? একটু বলো। এটা আমি ঘুরাইতে পারতেছি না, ঘুরাইলে দেখানো যেত, দাঁড়াও, ঘুরানো যাচ্ছে না। যাই হোক, তাহলে আমাকে একটু বলো, তোমরা কি এটা বুঝতে পারছো? এই যে এই পার্টটা সবার সামনে থাকবে, উপরে থাকা মানে শুইলে এটা সামনে চলে যাবে। তারপরে মাঝে থাকবে এই যে নিচের এই ভেতরের এই পার্টগুলো, আর একদম পেছনে থাকবে এই যে সেরেবেলাম, তারপর পন্স, মেডুলা অবলঙ্গাটা। তাহলে আমরা যখন পড়বো তখন আমরা এই পার্ট গুলো সবগুলো আলাদা আলাদা ভাবে নিয়ে ভালো করে পড়বো। তোমরা যখন পড়বা তখন এখনই এখানে দেখতে পাচ্ছ কিছু উঁচু জায়গা আছে, কিছু নিচু জায়গা আছে। উঁচু জায়গাগুলোকে কি বলে, নিচু জায়গাগুলোকে কি বলা হয়। তারপরে তোমার এখান থেকে তোমার যেটা পড়তে হবে, যে এই যে ব্রেইনটা আছে আমাদের, ব্রেইনের এর দুইটা ব্রেইন কি দ্বারা লাগানো থাকে, এরকম অনেকগুলো পড়া আছে, যেগুলো আমরা যখন পড়বো তখন এটা চেষ্টা করব যতটুকু পারা যায় ভালোভাবে পড়ানোর। এছাড়াও শুধু যে এখানে ব্রেইনই বোঝা যায় তা কিন্তু না, আমাদের যতগুলো শরীরের পার্ট আছে, যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, একটু ব্যাক করে দেখাই, দাঁড়াও, এই যে এখানে দেখো, এই অঙ্গটার নাম কি বলতো, যেটা এমনি পাম্প করতেছে, এটার নাম কি? বুঝতে পারছো? হার্ট। এটা হচ্ছে হার্ট। আর এই হার্ট থেকে নিচে যে এরকম এই এই জিনিসটা, এটার নাম কি বলতো? লিভার বা যকৃৎ। এর নাম হচ্ছে লিভার বা যকৃৎ। এবং তোমরা নিশ্চয়ই জেনে থাকবা যে লিভার হচ্ছে আমাদের সবচেয়ে কি, আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? লিভার। লিভার হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এই লিভারটাকে যদি আমরা সরাই দেই, আমি এক এক করে একটু দেখাই তোমাদের। এর ভেতরে এই যে সবুজ জিনিসটা দেখতে পাচ্ছ, একটু একটা সবুজ জিনিস, জি ভাইয়া। জি ভাইয়া। এই সবুজ জিনিসটার নাম কি কেউ জানো? লিভারের ঠিক নিচে থাকে, পিত্তথলি। পিত্তথলি। নাম হচ্ছে পিত্তথলি। ইংরেজি নাম কি? ইংরেজি নাম কি বলো? গল ব্লাডার। অনেকে বলে না গল ব্লাডারে পাথর হইছে, এই হইছে, ওই হইছে, এটা হচ্ছে গল ব্লাডার। এই জিনিসটার নাম কি বলতো? এটা কি? ল্যাঙ্গারেন্স ভাইয়া, অগ্নাশয়। এটা হচ্ছে ভুঁড়ি, ভুঁড়ি না, অ্যাকচুয়ালি পেট, পাকস্থলী। এটা কি? ও পাকস্থলী। পাকস্থলী। এরপরে এই যে পাকস্থলী থেকে যে পার্টটা শুরু হলো, এই যে ইউ আকৃতির, আমি যদি এইভাবে আলাদা করে নিয়ে দেখাই, হয়ে গেল, এই আলাদা করে নিলাম, ইউ আকৃতির, এটার নাম কি বলতো? পড়ছো না ক্ষুদ্রান্ত্র পাকস্থলীর পরে কি থাকে? তোমরা পড়ছো এগুলো, কিন্তু মনে করতে পারছো না। আমরা যদি একটু খেয়াল করি, একদম শুরুতে দেখো পরিপাক পৌষ্টিক গ্রন্থি, কত সুন্দর পৌষ্টিক তন্ত্রটা বোঝা যায়। একদম শুরুতেই যে এই মুখটা হা করলে ভিতরে মুখ পাওয়া যাবে। তারপরে এই যে এখানে নিচের দিকে এটা যেটা, সেটা গলবিল। গলবিলের পরে যে নালীটা নিচের দিকে নামলো, এই নালীটার নাম কি বলতো? এই যে নালীটা নিচের দিকে নামলো, এটার নাম কি? অন্ননালী। অন্ননালী এই যে নিচে চলে গেছে, নিচে চলে যাওয়ার পর কোথায় ঢুকছে দেখো তো? এই যে অন্ননালীটা কোথায় ঢুকে গেছে একটু খেয়াল করো। পাকস্থলীতে। পাকস্থলীতে গেল। এই যে এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পর এবার এই যে এই পার্টটা শুরু হইলো, এই পার্টটার নাম হচ্ছে কি? তোমরা পড়ছো না এই যে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রের কয়টা পার্ট বলো তো? তিনটা ভাইয়া। তিনটা। তিনটা পার্ট।
এটা আমরা মনে রাখি ডিজে ইলিয়াস দিয়ে। কি দিয়ে? ডেডোনাম, ডেডোনাম ইলিয়াম মনে হয়। ডিওডেনাম, ডেডোনাম ইলিয়াম। ডিজে ইলিয়াস, ডি দিয়ে ডিওডেনাম, জে দিয়ে এই শুরুর পার্টটা, এই শুরুর পার্টটার নাম কি? জেজুনাম। এই এটার নাম হচ্ছে জেজুনাম, আর এই পার্টটার নাম হচ্ছে আইলিয়াম। তাহলে আমাদের এটা এইগুলো হচ্ছে ছোট ছোট প্যাচ, এই জন্য এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এরপরে দেখো তো এইটার প্যাচটা কি ছোট না বড়? এটার বড় প্যাচটা ভাই। কি ছোট না বড়? বড়। তাহলে এটা কি হবে? দেখে কি মনে হচ্ছে? এটা কি হবে? বৃহদান্ত্র। বৃহদান্ত্রের ঠিক এই পার্টটাকে বলা হয় সিকাম। তারপরের পার্টটাকে কি বলা হয়? এই পার্টটার নাম কি বলতো? কোলন। কোলন। বলুন ভাই। কোলনটার যখন নিচের দিকে যাবা, ভিতরের দিকে যাবা, আমি এটা একটু সরাই দিই, এটা সরাই দিলে বুঝতে পারবা। এই কোলনটা যখন এই যে নিচের দিকে যাবা, এই পার্টটা, এটার নাম হচ্ছে মলাশয়। কি নাম? এই পার্টটার নাম কি? মলাশয়। মলাশয়। এবং লাস্ট পার্টটা হচ্ছে অ্যানাস। তাহলে দেখো আমাদের পড়া কিন্তু এমন না যে আমরা না দেখে পড়তেছি, আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমরা এভাবে দেখে দেখে ভিজুয়ালাইজ করে পড়বো। আমরা যখন ধরো যে হার্ট পড়বো, তখন আমরা এইভাবে হার্টটাকে আলাদা করে নিয়ে হার্টটাকে খুলে খুলে দেখবো যে এর ভেতরে কি আছে। এই যে হার্টের ভেতরে একটা পার্ট দেখো, দেখা যাচ্ছে হার্টটাকে কেটে, দেখা যাচ্ছে এই যে হার্টটা যে পাম্প করতেছে, জি ভাইয়া। হার্টের ভেতরটা কিন্তু এরকম খুব ইয়া না। তোমাদেরকে, তোমরা এই ছবিটা দেখো, আর আমি একটু বই দেখাবো একটু পরে, তখন দেখবা যে বইয়ের ছবি আর এই ছবি একদম হুবহু সেম। তো এই জন্য টেনশনের কিছু নাই। আর এই পাশে একটা জিনিস খেয়াল করো, এই পাশে কিন্তু একটা ইসিজি চলতেছে, দেখতে পাচ্ছ? এই যে আমি এইটা নড়াচ্ছি, একটু দেখো, এই যে একটু পর এই যে যখন ইয়া হইলো, তখন আবার হাতটা প্রসারিত হইলো। আর এইটার মানে ভেন্ট্রিকল, এই যে ভেন্ট্রিকলটা আবার এই যে চাপ দিবে, এটার মানে চাপ দেওয়া। তাহলে দেখো তো, এই যে আমাদের হার্টের যে ইলেকট্রিক সিগন্যালটা, এটাই কিন্তু আমরা কোথায় বুঝতে পারি? আমরা হার্টের কিছু হলে কোন টেস্ট করি বলো তো? ইসিজি ভাই। ইসিজি করি। তাহলে এবার কি বুঝতে পারতেছো যে হার্টের সাথে ইসিজির সম্পর্কটা কি? বোঝা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, তো এখানে শুধু হার্টই দেখা যাবে এমন না, তুমি এখানে যা দেখতে চাবা। একটু দাঁড়াও, তোমাদের দেখাই, জাস্ট একটু দেখাই দেই, একটু ওয়েট করো। অ্যাকচুয়ালি পড়াশোনার মানে হচ্ছে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। বায়োলজিটা কঠিন কিছু না, আমরা আসলে বায়োলজিকে কঠিন বানাই। আমাদের দেখা যায় যে আমরা যখন পড়াশোনা করি, আমরা হয় না বুঝে পড়ি অথবা না চিন্তা করে পড়ি। অথচ বায়োলজি পড়া কিন্তু মোস্ট ইজি, কারণ এটা তোমার শরীরের পার্ট, তোমার ভেতরেই আছে। তুমি চাইলেই এটাকে কি করতে পারবা? ফিল করতে পারবা। দেখো তো এটা কি? এই যে যেটা দেখা যাচ্ছে, এটা কি? চোখ। চোখ। চোখের এই যে সামনে এক এক করে পার্ট গুলো যদি তুমি সরাও, এটা একদম সামনের দিকের পার্ট। এই প্রত্যেকটা পার্ট খুলে খুলে দেখা যাবে। এই যে আমরা একদম বাইরের দিকে দেখি, এটা আমাদের পালপেব্রা বলে, ওই যে তোমাদের কালকে পড়াইছিলাম আগের দিন, পালপেব্রা। এরপরে এগুলো হচ্ছে পেশিগুলো, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, মনে আছে? নাম পড়াইছিলাম জি গতদিন। ভাইয়া। এরপরে আস্তে আস্তে এই যে ভিতরে যদি ঢুকো, প্রথমে এখানে এটা দরকার নাই, এখানে এই যে রক্তনালীগুলো পর্যন্ত, এটা হচ্ছে কনজাংটিভা, আমাদের চোখের বাইরে আবরণী। এরপরে দেখো এই পার্টটাকে বলা হয় স্ক্লেরা। নাম পড়ছো না? নাম পড়ছো? জি। চোখের পার্ট স্ক্লেরা, সামনের দিকে কর্নিয়া, ভিতরে আছে এই যে স্ক্লেরা পার্টটাকে চাইলেই সুন্দর করে এখান থেকে সরাই ফেলতে পারবা। স্ক্লেরা পার্টটাকে ধরো আমি এখান থেকে সরাই দিলাম, এই যে ভিতরে এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্ক্লেরার পরের পার্ট, যেটাকে আমরা বলি কোরোয়েড। এই কোরোয়েড কে যদি সরাই দেই, ভেতরে যে পার্টটা দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের রেটিনা। ঠিক আছে? এই রেটিনাকে যদি সরাই দেই, তাহলে আমাদের চোখ একদম ভেতরটা দেখা যাবে। এই যে হয়ে গেল, এই যে একদম ভিতরটা হাফ কিন্তু খুলে গেছে, এই যে দেখো আমরা ভিতরটা দেখতে পাচ্ছি। এই যে চোখের ভেতরে এখানে আমাদের লেন্স থাকে, তা এই যে যেটা আমি এখানে সিলেক্ট করলাম, এটা হচ্ছে লেন্স। আমি যদি সব সরাই দিই, তাহলে এই যে যেটা থাকলো, এটা হচ্ছে লেন্স, চোখের লেন্স। তো যাই হোক, এরকম আমাদেরকে দেখে দেখে ইয়া করে পড়তে হবে। আশা করি তোমরা আহ মানে যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি চেষ্টা করব তোমাদেরকে পড়ানোর। তারপরে আমরা যখন হাড় হুড্ডি পড়বো, এবার প্রত্যেকটা হাড় সিলেক্ট করে করে তুমি পড়তে পারবা। কোন হাড়টার নাম কি, এটার কি কি পার্ট আছে, এই যে হাড়ের কি কি পার্ট আছে, তুমি প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করে দেখে পড়তে পারবা। এতটুকু গ্যারান্টি তোমাদেরকে আমি দিব, কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিতে হবে রেগুলার ক্লাস করার।
আমার কথা কি বোঝা গেছে? আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। তোমাদের যদি কারো, আমি কিন্তু তোমাদেরকে বারবার বললাম আজকে আমি তোমাদেরকে ওভাবে পড়াই নাই কিছু, কিন্তু জাস্ট ধারণা দিলাম যে আমাদের পড়াগুলো কেমন। বায়োলজি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে বায়োলজি পড়াটা আসলে খুব সহজ না, কিন্তু বুঝে পড়লে খুব কঠিন না। তো আমরা চেষ্টা করব বায়োলজি যেন বুঝে পড়া যায়। তোমাদের এটা ফ্রি ক্লাস, আসলে ব্যাপারটা কি ফ্রি ক্লাসগুলোর আসলে কোনো নির্দিষ্ট সিকোয়েন্স থাকে না, তো যে এইটা পড়ার পর এটা পড়বো, এটার পর এটা পড়বো। সেই জন্য আসলে ফ্রি ক্লাসে আমরা র্যান্ডম কিছু টপিক আলোচনা করি, যাতে করে পোলাপান বুঝতে পারে, একটা ধারণা পায়, বেসিক ধারণা পায়। তো তো তোমাদের ক্ষেত্রেও আমি তাই করলাম। আর এরপর আমাদের যেই আমাদের ক্লাস হবে মেইনলি শনি সোম বুধবার। শনি সোম বুধবারে আমাদের ক্লাস হবে রাত 9টার দিকে করে। তো তোমরা যারা যারা পড়তে চাও, যারা যারা ক্লাস পেইড ব্যাচে ভর্তি হইতে চাও, তারা একটু আমাকে জানাবা। আমরা চেষ্টা করব যে এরপরে, আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, মানে আমাদের নেক্সট সোমবার থেকেই হয়তো ক্লাস শুরু হবে, অথবা সোমবার একটা দিন যদি টাইম দিই তাহলে বুধবার থেকে আমরা হয়তো ক্লাস শুরু করব। তো তোমাদের গ্রুপে আমি একটা পোল দিব, ওইখানে ভোট দিয়ে দিবা, আমরা আমাদের পেইড ক্লাস শুরু করে দিব। এবং তোমাদের এতটুকু নিশ্চয়তা আমি দিব যে বায়োলজি সাবজেক্টটা তোমাদের কাছে সহজ করে দেওয়ার জন্য যা করা লাগে এটা করার দায়িত্ব আমার। তোমাদের শুধু একটু পড়তে হবে, পরীক্ষায় যেটুকু পড়বা এটা আউটপুট দিয়ে আসতে হবে, তাহলে বায়োলজি নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আর আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে, কোনো জায়গায় বুঝতে পারো না এমন কি কিছু আছে? সাইকা আপু, না ভাইয়া। সব বুঝতে পারছো? শ্রমিক, হ্যাঁ। শ্রমিক, জয়, ধীরাজ, সব বোঝা গেছে? ধীরাজ, জি ভাইয়া। ভাই এটা কি কোনো ওয়েবসাইট না অ্যাপ এটা? এটা তো অ্যাপ, এটা তোমরা ফোনেও পাবা, বুঝতে পারছো? দাঁড়াও আমি এটা ল্যাপটপ অফ করি, এখন তো ল্যাপটপ থেকে চালাচ্ছি। ভাইয়া তোমার তো সাবস্ক্রাইব করা না? এটা সাবস্ক্রাইব করা, কিন্তু ফোনেরটা তোমরা মডস পাবা। মানে আমার এটা হচ্ছে ওই যে ম্যাকবুকের জন্য, তো ম্যাকবুকে আসলে অ্যাপেলের জন্য ক্র্যাক পাওয়া যায় না, ক্র্যাক পাইতে একটু ঝামেলা হয়।